নিলয় ঢাকা শহরের এক সাধারণ কলেজের ছাত্র। সারাদিন চুপচাপ থাকে, কারোর সাথে বেশি কথা বলে না। ক্লাসের ছেলেরা তাকে নিয়ে হাসাহাসি করে। খ্যাত, বোরিং, কোনো ফ্যাশন সেন্স নেই এসব বলেই ক্ষান্ত হয় না। মাঝে মধ্যে ঠাট্টা তামাশার নামে অপমানও করে। বিশেষ করে রাজীব আর তার গ্রুপটা সুযোগ পেলে নিলয়কে হেয় করার চেষ্টা করে। নিলয়ের খুব একটা বন্ধু নেই। সে সারাদিন ল্যাপটপে ডুবে থাকে। পড়াশোনার চেয়ে তার বেশি আগ্রহ কম্পিউটার আর ইন্টারনেট নিয়ে। কিন্তু এই আগ্রহটাই সবার কাছে আজ খুবই মনে হয়। একদিন ক্লাসের পর রাজীব আর তার বন্ধুরা নিলয়কে টেনে নিয়ে গেল কলেজের পেছনের মাঠে। এই শোন, এত ল্যাপটপ নিয়ে কি করিস? গেম খেলছিস নাকি? না, হ্যাকিং শিখি। নিলয়ের সরল উত্তর শুনে সবাই হো হো করে হেসে উঠল। শুনেছিস এই খ্যাতটা বলে হ্যাকিং শিখে? তুই কি ফেসবুক হ্যাক করতে পারবি? তোর তো একটা গার্লফ্রেন্ডও নেই। সবাই আবার হাসলো। নিলয় কিছু বলল না। এসব অপমান সে অভ্যেস করে ফেলেছে। কিন্তু তার চোখের গভীরে এক অদ্ভুত আগুন ছিল, একটা প্রতিশোধের আগুন। সেদিন রাতে নিলয় বাসায় ফিরে নিজের পুরনো ল্যাপটপ খুলল। সে ইন্টারনেটে নানান ফোরামে হ্যাকিং নিয়ে পড়াশোনা করত। ডার্ক ওয়েবেও কিছু পরিচিতি ছিল। কিন্তু আজ সে আরেক ধাপ এগোবে। সে একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক VPN চালু করলো, নিজেকে ট্রেস প্রুফ করলো এবং তার প্রথম অবৈধ মিশন শুরু করলো। রাজীবের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে বেশি সময় লাগলো না। কিন্তু নিলয় শুধু এটুকুতেই থেমে থাকেনি। সে রাজীবের ইমেল, ব্যাংক অ্যাকাউন্ট, এমনকি তার ব্যক্তিগত কিছু তথ্য বের করে ফেললো। পরের দিন কলেজে গিয়ে রাজীবকে বলল, রাজীব, তোর মেসেঞ্জারে কার সঙ্গে বেশি কথা হয়? রাজীব অবাক হয়ে বলল, কেন? আমি মেসেঞ্জারে কার সাথে কথা বলি সেটা তুই জেনে কি করবি? নিলয় তার ফোন স্ক্রিন বের করে দেখালো। রাজীবের গার্লফ্রেন্ডের সাথে তার ব্যক্তিগত চ্যাট। রাজীবের মুখ সাদা হয়ে গেল। সে কিছু বলার আগে নিলয় ফিসফিস করে বলল, এটা তো শুধু শুরু। রাজীবের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তার ফোনে যা দেখেছে তা বিশ্বাস করতে পারছিল না। তুই তুই এটা পেলি কোথা থেকে আর কিভাবে করলি? নিলয় ঠান্ডা স্বরে বলল, আমি তো শুধু চেক করে দেখলাম। এখন ভাব, যদি এগুলো সবার কাছে ছড়িয়ে যায় তাহলে কি হবে? রাজীবের কপালে ঘাম ছুটল। সে জানতো তার চ্যাটের কিছু অংশ এমন ছিল যা তার গার্লফ্রেন্ড দেখলে সম্পর্ক একেবারে শেষ হয়ে যাবে। তাছাড়া তার বন্ধুদের কাছে বিষয়টা প্রকাশ হলে সে হাস্যকর অবস্থায় পড়বে। দেখ নিলয় ভাই, প্লিজ এটা ডিলিট করে দে, কেউ যেন কিছু না জানে। তুই যা চাইবি দেবো। নিলয় মনে মনে হাসল। এতদিন যে রাজীব তাকে নিয়ে হাসাহাসি করত, আজ সেই রাজীব তার কাছে অসহায়। তোর থেকে কিছুই চাই না রাজীব, শুধু একটা জিনিস মনে রাখিস, এবার যদি আমাকে নিয়ে কোনো বাজে কথা বলিস তবে শুধু এই চ্যাট না, তোর আরও অনেক গোপন জিনিস আছে যা ফাঁস করতে পারি। রাজীব মাথা নেড়ে সায় দিল। আজ থেকে সে নিলয়কে আর বিরক্ত করবে না। কিন্তু নিলয় এখানেই থামেনি। প্রতিশোধ তার রক্তে ঢুকে গেছে। নিলয় নিজের শক্তি টের পেতে শুরু করলো। রাজীবের ঘটনা তার জন্য ছোট্ট একটা প্র্যাকটিস ছিল। সে বুঝতে পারলো ইন্টারনেটের এই দুনিয়ায় সে অনেক কিছু করতে পারে যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। একদিন গভীর রাতে সে ডার্ক ওয়েবের এক ফোরামে ঢুকলো। সেখানে বড় বড় হ্যাকারদের আলোচনা হয়। নিলয় সেখানে নিজের পরিচয় গোপন রেখে কথা বলা শুরু করলো। একজন তাকে বলল, তুমি যদি সত্যি ভালো হ্যাকিং পারো তাহলে প্রমাণ করো, এই অ্যাকাউন্ট হ্যাক করে দেখাও। নিলয় চ্যালেঞ্জ গ্রহণ করলো। মাত্র 15 মিনিটের মধ্যে সে অ্যাকাউন্ট হ্যাক করার প্রমাণ দিল। এরপর সে অজানাই বলল, ভালো কাজ করেছো। তুমি কি বড় কিছু করতে চাও? নিলয় কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর উত্তর দিল, আমি এমন কিছু করতে চাই যা সবাইকে চমকে দেবে। অজানা হ্যাকার আবার লিখল, তাহলে অপেক্ষা করো, তোমার জন্য বড় সুযোগ আসছে। নিলয় কয়েকদিন ধরে অপেক্ষা করছিল। সে অজানা হ্যাকার বলেছিল তার জন্য বড় সুযোগ আসছে, কিন্তু কি ধরনের সুযোগ সেটা বোঝা যাচ্ছিল না। এক রাতে সে যখন ল্যাপটপের সামনে বসে নতুন কিছু এক্সপেরিমেন্ট করছিল, তখন এক অদ্ভুত মেসেজ এলো। তুমি কি সত্যি সিস্টেমের নিয়ন্ত্রণ দিতে চাও?
নিলয়ের বুকের মধ্যে ধুকপুকানি শুরু হলো। সিস্টেমের নিয়ন্ত্রণ, এর মানে কি সরকার, ব্যাংক নাকি বড় কোনো প্রতিষ্ঠানের সার্ভার? সে উত্তর দিল। তুমি কি বলতে চাও? অন্য প্রান্ত থেকে লেখা এলো, একটা ছোট পরীক্ষা, যদি পারো তাহলে তোমাকে এমন একটা কাজের প্রস্তাব দিব যা বদলে দিবে তোমার জীবন। নিলয় আর দেরি করল না। সামনে কি অপেক্ষা করছে জানার জন্য তার উত্তেজনা তুঙ্গে। অপরিচিত ব্যক্তি তাকে একটা এনক্রিপ্টেড ফাইল পাঠালো। সেটা খুলতে সে বুঝতে পারলো এটা একটা হাই সিকিউরিটি সিস্টেমের অ্যাক্সেস পয়েন্ট। এখানে প্রবেশ করা মানে একটা বড় ঝুঁকি নেওয়া। কিন্তু নিলয় চ্যালেঞ্জ পছন্দ করে। সে ধাপে ধাপে সিকিউরিটি ব্যারিয়ার ভাঙতে লাগলো। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, শেষমেশ সে প্রবেশ করলো। তুমি সফল। অপরিচিত ব্যক্তি আবার লিখল, এখন তুমি আমাদের একজন। নিলয় মনিটরের দিকে তাকিয়েছিল। তার সামনে খুলে গেল এক নতুন দুনিয়া। নিলয় একটু ঘাবড়ে গেলেও উত্তেজনাও টের পাচ্ছিল। এখন তুমি আমাদের একজন, এই কথার মানে কি? সে কি কোনো গোপন সংগঠনে ঢুকে পড়লো? তার কম্পিউটারের স্ক্রিনে আবার মেসেজ এলো, তোমাকে একটা মিশন দেওয়া হবে, কিন্তু তার আগে আমাদের বিশ্বাস অর্জন করতে হবে। নিলয় উত্তর দিল, কি করতে হবে? একটি বড় কোম্পানির সার্ভারে প্রবেশ করতে হবে। তারা অবৈধভাবে মানুষের ব্যক্তিগত তথ্য বিক্রি করে। তুমি কি পারবে? নিলয় দ্রুত কোম্পানিটির নাম চেক করলো। এটি ছিল দেশের অন্যতম বড় একটি টেলিকম প্রতিষ্ঠান। যদি সেখানে ঢুকতে পারে তাহলে তার হ্যাকিং দক্ষতা সত্যিই প্রমাণিত হবে। সে এক মুহূর্ত দেরি করলো না। গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে, তখন নিলয় তার ল্যাপটপে বসে কাজ শুরু করলো। প্রথমে সে কোম্পানির ফায়ারওয়াল অ্যানালাইজ করলো। অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু কোনো সিস্টেমই দুর্ভেদ্য নয়। একটা লুপহোল খুঁজে পেল সে। একজন সাবেক কর্মচারীর পুরনো ইমেইল অ্যাকাউন্ট, যেটা এখন সার্ভারের অ্যাক্সেস ধরে রেখেছে। এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড ক্র্যাক করতে নিলয়ের সময় লাগলো মাত্র 5 মিনিট। এরপর সে সরাসরি কোম্পানির ডাটাবেজে ঢুকে পড়ল। তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। মিলিয়ন মিলিয়ন মানুষের ব্যক্তিগত তথ্য এখানে সংরক্ষিত, ফোন নাম্বার, ঠিকানা, এমনকি ব্যাংকিং ডিটেইলস পর্যন্ত। তুমি কি সব ডাউনলোড করেছো? অপরিচিত ব্যক্তি আবার মেসেজ দিল। নিলয় বুঝতে পারছিল না সে কি এই তথ্য ব্যবহার করবে নাকি সত্যি অন্যায়ের বিরুদ্ধে লড়বে। সে সিদ্ধান্ত নিতে পারল না। নিলয় মনস্থির করতে পারছিল না এই তথ্যগুলো নিয়ে সে কি করবে। অপরিচিত ব্যক্তি চাইলে পুরো ডাটাবেস ডাউনলোড করে দিতে পারত, কিন্তু তাতে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে। ঠিক তখনই স্ক্রিনে আবার মেসেজ এলো, তুমি সময় ইচ্ছো কেন? যদি বিশ্বাস করতে না পারো তবে সরে যাও। নিলয় দ্রুত কিছু ভাবতে চেষ্টা করলো। সে জানতো একবারই হ্যাকিং ট্রেস হয়ে গেলে তার ভবিষ্যৎ শেষ হয়ে যেতে পারে। তাছাড়া এই রহস্যময় সংগঠনের আসল উদ্দেশ্য কি তাও পরিষ্কার নয়। হঠাৎ করে তার মাথায় একটা পরিকল্পনা এলো। সে সিদ্ধান্ত নিল পুরো ডাটাবেস কপি না করে বরং কয়েকটা গুরুত্বপূর্ণ ফাইল তুলে নেবে, যাতে বোঝা যায় কোম্পানির বেআইনি কার্যক্রম সম্পর্কে। এটা করার পরই সে দ্রুত ল্যাপটপ বন্ধ করে দিল। পরদিন কলেজে নিলয় স্বাভাবিকভাবেই ছিল, কিন্তু ভেতরে ভেতরে এক অদ্ভুত উত্তেজনা অনুভব করছিল। ঠিক তখনই সামনে দিয়ে হেঁটে গেল জিনিয়া। নিলয় এক মুহূর্তের জন্য থমকে গেল। জিনিয়া তার কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে। সবাই তাকে পছন্দ করত, বিশেষ করে রাজীবের গ্রুপ। নিলয় অনেকদিন ধরে তাকে মনে মনে ভালোবাসত, কিন্তু সাহস করে কখনো বলতে পারেনি। এমন সময় রাজীব এসে বলল, হ্যাঁ নিলয়, আবার কি জিনিয়ার দিকে তাকাচ্ছিস? ভাবিস না ও তোকে পাত্তা দিবে। সবাই হেসে উঠল। নিলয় কিচ্ছু বলল না, কিন্তু তার মুঠি শক্ত হয়ে গেল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আজ অবহেলা করছো, কিন্তু খুব শীঘ্রই তোমরা আমাকে চিনবে, আর জিনিয়াও। নিলয় আর অপমান সহ্য করবে না। রাজীব আর তার গ্রুপের কাছে সে বছরের পর বছর অবহেলিত থেকেছে, কিন্তু এবার সে পাল্টা আঘাত করার জন্য প্রস্তুত। কিন্তু তার চেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জিনিয়া। সে কি নিলয়কে কখনো একটা সম্ভাবনা হিসেবে দেখবে? সে ঠিক করলো শুধু হ্যাকিং নয়, নিজেকে সম্পূর্ণরূপে বদলে ফেলবে। পরের কয়েক সপ্তাহ নিলয় কলেজে কম আসতে লাগলো, কিন্তু সে অলস সময় কাটাচ্ছিল না। দিনের বেলা ফিটনেস ট্রেনিং শুরু করলো, সকালে দৌড়ানো, জিমে যাওয়া, নিজের শরীরকে সুগঠিত করা। রাতে সাইবার দুনিয়ায় সে আরো গভীরে প্রবেশ করতে থাকলো।
বিভিন্ন গোপন তথ্য সংগ্রহ করা, বড় বড় হ্যাকারদের সঙ্গে পরিচিত হওয়া এবং ধীরে ধীরে নিজের পরিচয় তৈরি করা। এর মধ্যে একটা নতুন নাম সে নিজের জন্য বেছে নিল, গোস্ট কিং। ডার্কওয়েবে এই নাম দ্রুত ছড়িয়ে পড়তে লাগলো। কেউ জানতো না সে কি, শুধু জানা যাচ্ছিল এই হ্যাকার যাকে টার্গেট করে সে নিখোঁজ হয়ে যায়। একদিন গভীর রাতে তার কাছে আরেকটি মেসেজ এলো, তোমার কাজ ভালো, কিন্তু তুমি কি রাজীবের মতো লোকদের উচিত শিক্ষা দিতে চাও? নিলয় হেসে ফেলল। আমার পরবর্তী টার্গেট রাজীবই। মেসেজের অপর প্রান্ত থেকে উত্তর এলো, তাহলে অপেক্ষা করো, আমরা তোমাকে সাহায্য করব। নিলয় এবার সত্যি প্রতিশোধ নিতে চলেছে। নিলয় এবার রাজীবের উপর এমন একটা আঘাত হানবে যা সে কখনো কল্পনাও করতে পারেনি। প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। সে রাজীবের সম্পর্কে আরো গভীরভাবে খোঁজ নেওয়া শুরু করলো। রাজীব শুধু একজন ধনী পরিবারের বখাটে ছেলে নয়, তার বাবার কোম্পানির নামও বিভিন্ন অবৈধ লেনদেনে জড়িত। এক রাতে নিলয় তার ল্যাপটপ খুলে বসলো। ভিপিএন চালু করে সে ডার্কওয়েবের কয়েকটি বিশেষ নেটওয়ার্কে ঢুকলো। সেখানে কিছু শক্তিশালী ডোজ ব্যবহার করে রাজীবের বাবার কোম্পানির সার্ভারে প্রবেশ করলো। বিষয়কর তথ্য বেরিয়ে এলো, এই কোম্পানির মাধ্যমে অবৈধভাবে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। নিলয় এগুলো প্রমাণ হিসেবে ডাউনলোড করলো। পরদিন সকালে দেশের সবচেয়ে বড় সংবাদ মাধ্যমে একটা অজ্ঞাত ইমেইল পৌঁছালো। এটা একটা বিশাল কেলেঙ্কারির দলিল, তদন্ত করুন, সত্য সামনে আনুন। সে রাতে রাজীবের বাসায় পুলিশ হানা দিল। তার বাবাকে গ্রেফতার করা হলো। কোম্পানির সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো। পরদিন কলেজে রাজীব এলো না। সবাই আলোচনা করছিল, শুনেছিস রাজীবের বাবা গ্রেপ্তার হয়েছে? নীলয় এক্ষুনি দাঁড়িয়ে সব শুনছিল। তার ঠোঁটে একটুখানি হাসি ফুটে উঠল। কিন্তু তখনই জিনিয়া তার দিকে এগিয়ে এলো। নীলয়, তুমি কি জানো এই ঘটনা কে ঘটিয়েছে? নীলয় চোখে চোখ রাখলো, মুখে হালকা হাসি এনে বলল, জানি না তো, তবে এমন কিছু অন্যায়ের বিরুদ্ধে কিছু মানুষ দাঁড়ানি দরকার, না হলে দেশের অবস্থা খারাপ হতে পারে। জিনিয়া কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হেসে বলল, তোমাকে এখন অনেক রহস্যময় মনে হচ্ছে। নীলয়ের বুকের ভেতর ধুকপুকানি বাড়তে লাগলো। সে কি ধীরে ধীরে জিনিয়ার মন জয় করতে পারছে? তখনই মনে পড়লো কিছুদিন আগে ঘটনার কথা। জিনিয়া ছিল কলেজের সবচেয়ে সুন্দরী মেয়ে, রূপে গুণে অনন্য। তার চারপাশে সবসময় একটা গ্রুপ থাকতো, স্মার্ট, আধুনিক আর স্টাইলিশ ছেলেমেয়েরা। আর নীলয় সাধারণ, চুপচাপ, পড়াশোনায় ভালো কিন্তু একেবারে কুল না। কলেজের করিডোর দিয়ে হাঁটার সময় নীলয় প্রায় শুনতো ফিসফাস। জিনিয়ার এক বান্ধবী অনন্যা বলল, হে যে দেখ, হ্যাঁ নীলয় আসছে। সিনা বলল, ও মা, এই ছেলে এত পুরনো মডেলের মোবাইল নিয়ে চলে। আজকাল এমন ফোন কে ব্যবহার করে? আর শুনেছিস একবার নাকি সিনাকে প্রপোজ করতে চেয়েছিল? ভাবতেই হাসি পায়। চিনিয়া এসব কথায় সবসময় হাসতো, যেন এসব তার কাছে বিনোদনের অংশ। একদিন লাইব্রেরির সামনে নীলয় বই নিয়ে দাঁড়িয়েছিল। চিনিয়া তখন তার বান্ধবীদের নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে থেমে গিয়ে নীলয়ের দিকে তাকালো। আই নীলয়, তুমি কি সত্যি ভেবেছিলে আমি তোমার সঙ্গে কথা বলবো? নীলয় চুপচাপ তাকিয়ে রইল। চিনিয়া হেসে বলল, তুমি আর আমি? অসম্ভব। আমার লেভেলের মানুষদের সঙ্গে মিশতে হলে আগে আয়নায় নিজেকে দেখো, বুঝেছো? তার পাশে দাঁড়িয়ে থাকা জিনিয়ার বন্ধু আবির যোগ করলো, সত্যি বলছি, এরকম নড়বড়ে ছেলে দেখলে আমার হাসি পায়। ফারহা বলল, জিনিয়া, তোমারও ধৈর্য আছে বটে। আমি হলে তো এই ছেলেকে একেবারেই পাতা দিতাম না। নীলয়ের মুখটা লাল হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না। শুধু বইগুলো শক্ত করে ধরে রাখলো, যেন নিজের রাগ চেপে রাখতে চাইছে। জিনিয়া তখন ব্যঙ্গ করে বলল, শোনো নীলা, নিজের লিক বোঝার চেষ্টা করো, তাহলে ভবিষ্যতে এত অপমানিত হতে হবে না। তারপর সে হাসতে হাসতে বন্ধুদের সঙ্গে চলে গেল। আর নীলয় শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। সে প্রতিজ্ঞা করলো একদিন সে এমন অবস্থানে যাবে যেখানে কেউ তাকে অবহেলা করবে না। নীলয় প্রতিশোধের প্রথম ধাপ সফলভাবে সম্পূর্ণ করেছে। রাজীবের পুরো পরিবার ধ্বংসের মুখে, আর রাজীব নিজে এখন কলেজে আসতে সাহস পাচ্ছে না। কিন্তু নীলয় জানতো এটা কেবল শুরু। এদিকে জিনিয়ার আচরণও বদলাচ্ছিল। আগে সে নীলয়কে দেখেও দেখতো না, এখন সুযোগ পেলেই তার সামনে এসে দাঁড়ায়, কথার মধ্যে রহস্য খোঁজার চেষ্টা করে।
একদিন লাইব্রেরিতে বসে নিলয় কিছু পড়ছিল, তখন জিনিয়া এসে পাশে বসলো। তুমি কেমন আছো? নিলয় তাকিয়ে দেখলো জিনিয়ার চোখে এক ধরনের কৌতূহল। ভালো, তুমি? ভালো। জিনিয়া একটু থেমে বলল, তুমি খুব চুপচাপ থাকো, কিন্তু মনে হয় তোমার জীবনে অনেক কিছু ঘটেছে। নিলয় হেসে বলল, সবাইকে সব কিছু বলা দেয়, কিছু কথা লুকিয়ে থেকে চুপ থাকাই ভালো। জিনিয়া একটু মুচকি হাসলো। সবাই বলে না, তবে কিছু মানুষ এমন হয় যারা লুকিয়ে রাখে, কিন্তু আমি এমন মানুষদের বুঝতে পছন্দ করি। নিলয় বুঝতে পারলো জিনিয়া তার প্রতি আগ্রহী হচ্ছে। এক সময় জিনিয়া তাকে পুরোপুরি অবহেলা করত, সে সময়টা তার স্পষ্ট মনে আছে, কারণ প্রতিটি কথা, প্রতিটি অপমান তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। একদিন কলেজের করিডোরে নিলয় বই হাতে দাঁড়িয়েছিল, পাশ দিয়ে জিনিয়া আর তার বান্ধবীরা যাচ্ছিল। নিলয় হালকা স্বরে বলল, জিনিয়া, একটু কথা বলতে পারি? জিনিয়া বিরক্তির সঙ্গে তাকালো। তুমি আবার কি চাও? নিলয় একটু ইতস্তত করলো। আমি মানে তোমার সঙ্গে কিছুদিন ধরে কথা বলতে চাইছিলাম। জিনিয়া ঠোঁট উল্টে বলল, ও বুঝেছি, তুমি কি সেই লোকদের একজন যারা ভাবে একটা মেয়ে হাসি মুখে কথা বললে প্রেম হয়ে যায়? নীলার মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। পাশ থেকে তার বান্ধবী নিশা হাসতে হাসতে বলল, আরে জিনিয়া, ও তো কলেজের বোকা ছেলেদের একজন, এটাকে পাত্তা দিলেই তো মাথায় উঠবে। জিনিয়া উপহাসের দৃষ্টিতে তাকালো। শোনো নীলা, আমি আমার টাইম ওয়েস্ট করতে চাই না। তোমার লেভেলের ছেলেদের সাথে কথা বলাটা আমার জন্য বড্ড বড় শাস্তি, আর আমার মতো মেয়েদের সাথে তোমাদের চায় না। তুমি তোমার যোগ্য অনুযায়ী কারোর সাথে থাকবে, আমাদের সাথে কখনো মিশতে এসো না। আশা করি বুঝতে পেরেছো? বলে জিনিয়া আর তার বান্ধবীরা হাসতে হাসতে চলে গেল। সেদিন নিলয়ের বুকের ভেতর কিছু একটা চুরমার হয়ে গিয়েছিল, তবে সে কোনো প্রতিক্রিয়া দেখায়নি। মুখে হাসি রেখে বই হাতে ফিরে গিয়েছিল, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করেছিল একদিন এই অবহেলার জবাব সে দেবে। আজ এতদিন পর সে জিনিয়া যখন তার সামনে এসে দাঁড়ায়, চোখে রহস্য নিয়ে তাকায়, নিলয় শুধু মনে মনে হাসে। প্রতিশোধ কেবল শুরু হয়েছে। নিলয় স্মৃতি থেকে বাস্তবে ফিরে এলো। সামনে দাঁড়িয়ে থাকা জিনিয়া তাকে গভীর দৃষ্টিতে দেখছিল। আগে সে তার ছেলের ছিটে ফোটানি, বরং এখন চোখে কৌতূহল। জিনিয়া হেসে বলল, তুমি অনেক বদলে গেছো নীলা। নিলয় শান্ত স্বরে বলল, বদলাতে হয়, না হলে মানুষ কেবল অবহেলাই করতে জানে। জিনিয়া একটু চুপ করে থাকলো, তারপর হালকা স্বরে বলল, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তাই না? নিলয় ঠোঁটের কোণে হালকা হাসি আনলো। কে জানে, মানুষ তো কেবল তখনই বোঝে যখন সময় বদলে যায়। বলেই নিলয় চলে যায়, কিন্তু সে এখনো জানে না তার সামনে আরো বড় ঝড় অপেক্ষা করছে। সে রাতেই তার ল্যাপটপে একটা নতুন মেসেজ এলো। তুমি রাজীবকে শেষ করেছো, কিন্তু তোমার শত্রু এখানেই শেষ নয়। তুমি কি জানো কারো সত্যিকারের ক্ষমতাবান? নিলয় দ্রুত উত্তর দিল, তুমি কি বলতে চাও? তোমাকে ধ্বংস করার জন্য এবার অন্য কেউ আসছে, সাবধান থেকো। নিলয় শির দ্বারা দিয়ে শীতল স্রোত বয়ে গেল। তার প্রতিশোধ কি এত সহজে শেষ হবে না, নিলয় সেটা জানত। পরের দিন কলেজে জিনিয়া নিলয়ের সাথে কিছুক্ষণ কথা বলল। হঠাৎ কলেজে একটা গুঞ্জন ছড়িয়ে পড়ল, রাজীব আজ কলেজ এসেছে। নিলয় মাথা ঘুরিয়ে দেখল সত্যি রাজীব প্রবেশ করছে। তবে আগের সে উদ্ধত ভাব নেই, বরং চোখে মুখে ধ্বংস হয়ে যাওয়া মানুষের ছাপ। রাজীব সোজা নিলয়ের দিকে এগিয়ে এলো। তার চোখের লালচে রং আর চোয়াল শক্ত হয়ে থাকার ভঙ্গি দেখে মনে হচ্ছিল সে প্রতিশোধ নিতে এসেছে। নিলয় স্থির দাঁড়িয়ে থাকলো। রাজীব একদম সামনে এসে থামল। তার গলায় কাঁপুনির ছাপ ছিল, তবু বলল, তুই এটা করেছিস তাই না? নিলয় কোনো উত্তর দিল না, শুধু রাজীবের চোখে চোখ রাখলো। রাজীব আবার বলল, তুই যদি ভাবিস আমি শেষ হয়ে গেছি তাহলে ভুল করছিস, আমি এটা সহজে ছাড়বো না। নিলয় এবার একটু হেসে বলল, আমি তোকে কখনো ছোট ভেবে ভুল করিনি রাজীব, কিন্তু এখন সময় বদলেছে। রাজীব দাঁতে দাঁত চেপে নিলয়ের দিকে তাকালো, তারপর ঘুরে চলে গেল। জিনিয়া পুরোটা দেখছিল। সে আস্তে আস্তে বলল, রাজীব তোমার শত্রুতে পরিণত হয়েছে, তাই না? নিলয় চোখ বন্ধ করে শ্বাস নিল। শুধু রাজীব নয়,
আরো বড় শত্রু আসতে চলেছে। খেলা এখনো শেষ হয়নি। নীলার মনে এক অদ্ভুত শীতলতা কাজ করছিল। রাজীবের প্রতিশোধ স্পৃহা স্পষ্ট, কিন্তু সে একা নয়, এর পেছনে আরো শক্তিশালী কেউ আছে যারা তাকে থামাতে চাইছে। সে রাতে নিলয় আবার ল্যাপটপটা খুলল। অনলাইন নেটওয়ার্ক ঢুকে সে দেখতে পেল তার বিরুদ্ধে একটা অদৃশ্য শত্রু উঠে দাঁড়িয়েছে। তার হ্যাকিং কার্যক্রম কারো নজরে পড়েছে এবং এখন কেউ একজন তার অবস্থান ট্রেস করার চেষ্টা করছে। সে দ্রুত কয়েকটা সিকিউরিটি প্রোটোকল চালু করলো, নিজের আইপি বদলালো, সার্ভার রিরাউট করলো। তারপরে একটা নতুন মেসেজ এলো। তুমি অনেক দূরে এগিয়ে গেছো নিলয়, এবার থামো, নইলে শেষ হয়ে যাবে। নিলয় ঠোঁট কামড়ে ধরল। সে দ্রুত উত্তর দিল। তোমরা কে? উল্টো দিক থেকে উত্তর এলো। যারা নিয়ম তৈরি করে তারা আমাদের চেনে না, কিন্তু যারা নিয়ম ভাঙে তারা আমাদের ভুলেও ভুলতে পারে না। নিলয়ের মনের মধ্যে ধাক্কা লাগলো। ভাবলো, এটা কি কোনো বড় হ্যাকিং গ্রুপ নাকি আরো ভয়ঙ্কর কিছু? তারপর আরেকটা মেসেজ এলো। রাজীব তোমার শত্রু ছিল না, সে ছিল শুধু একটা মাধ্যম, কিন্তু সত্যিকারের শত্রু এবার তোমার পেছনে আসছে, প্রস্তুত হও। মেসেজটা পড়ে নিলয়ের মনে ঠান্ডা একটা অনুভূতি ছড়িয়ে পড়ল। প্রতিশোধের পথ সে নিজেই বেছে নিয়েছে, আর এখন এই পথ তাকে আরো বড় ঝড়ের দিকে নিয়ে যাচ্ছে। নিলয় জানতো রাজীব সহজে হার মানার ছেলে নয়, সে আবার ফিরে আসবে, তবে এবার একা নয়। তার পেছনে নিশ্চয়ই কেউ আছে যে আরো বড় কোনো ফাঁদ পেতেছে। সেদিন রাতে নিলয় তার সিক্রেট নেটওয়ার্কে ঢুকে পড়ল। কয়েক ঘন্টার অনুসন্ধানের পর সে একটা তথ্য পেল। রাজীব সম্প্রতি কারোর সঙ্গে যোগাযোগ করেছে যার পরিচয় লুকানো। তবে কিছু সূত্র ধরে নিলয় বের করলো এটি কোনো সাধারণ ব্যক্তি নয়, বরং এক প্রফেশনাল হ্যাকার। এদিকে কলেজে নিলয়কে দেখে এখন অনেকেই অবাক হয়। যে ছেলেটাকে একসময় সবাই অবহেলা করত, আজ তার নাম চারদিকে ছড়িয়ে পড়েছে। অনেকে এখন তার সঙ্গ চায়, তার ক্ষমতার সামনে মাথা নোয়। কিন্তু জিনিয়া, সে যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। নিলয় সেটা ভালো করে বুঝতে পারছে। একদিন লাইব্রেরির সামনে নিলয় দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে জিনিয়ার গলা শোনা গেল। তুমি কি সব সময় এমন চুপচাপ থাকবে, নাকি আমার সাথে একটু কথা বলবে? নিলয় ধীরে ঘুরে তাকালো। জিনিয়ার চোখে একরকম অস্বস্তি, যেন সে বুঝতে পারছে না কিভাবে নিলয়ের সামনে দাঁড়াবে। নিলয় একটু হেসে বলল, একসময় তো তোমার কথা শোনার জন্য অপেক্ষা করতাম, এখন কেন তোমার মনে হচ্ছে আমি চুপচাপ? জিনিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি আসলে বুঝতে পারছি না তুমি এত বদলে গেলে কিভাবে। সেই নিলয় যে এক সময় একা একা থাকতো, এখন তাকে সবাই গুরুত্ব দেয়। তুমি কি আসলে আগের মতো নেই? নিলয়ের চোখে একরকম শীতলতা খেলা করলো। মানুষ যখন অবহেলা পায় তখন বদলে যেতে হয় জিনিয়া। এই কথায় জিনিয়া আর কিছু বলতে পারল না। সে অনুভব করলো নিলয়ের ভেতরে যে আগুন জ্বলছে সেটা নেভানো সম্ভব নয়। কিন্তু এর মধ্যেই নিলয়ের ফোন ভাইব্রেট করতে লাগলো। একটা অজানা নাম্বার থেকে মেসেজ এসেছে। তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে থেমে যাও, কারণ এবারে খেলা বড়দের মধ্যে হবে। নিলয় বুঝতে পারলো ঝড় আসতে শুরু করেছে। নিলয় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এই মেসেজটা নিলয়কে ভাবিয়ে তুলল। রাজীব হয়তো শত্রু, কিন্তু সে এতটা দক্ষ হ্যাকার নয় যে নিলয়ের সিস্টেমে প্রবেশ করে মেসেজ পাঠাতে পারবে। তাহলে কি? নিলয় দ্রুত ল্যাপটপ খুলল, মেসেজ ট্রেস করার চেষ্টা করলো, কিন্তু প্রেরকের লোকেশন এনক্রিপ্টেড। একমাত্র দক্ষ হ্যাকাররাই এত নিখুঁতভাবে ট্র্যাক লুকাতে পারে। সে বুঝতে পারলো এবার সে সত্যিকারের শক্ত প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে গেছে। হঠাৎই দরজায় নক পড়ল। নিলয়? চিনিয়ার কণ্ঠ। নিলয় দরজা খুলল। তুমি এখনো জেগে? আর এখানে কেন এসেছো? চিনিয়া কিছুটা দ্বিধাগ্রস্ত ভাবে তাকালো। তুমি কি চাও? চিনিয়া একটু চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, আমি জানতে চাই তুমি কি আসলে আগের মতো নেই? নিলয় একটু হাসলো, তবে সে হাসির মধ্যে গভীরতা ছিল। মানুষ যখন বদলায় তখন আগের মতো আর থাকে না জিনিয়া। তুমি কি এখন আমাকে আগের মতো দেখতে পাচ্ছ? জিনিয়া চোখ নামিয়ে ফেললো। আমি আসলে বুঝতে পারছি না কেন একসময় তোমাকে এভাবে অবহেলা করেছিলাম। তুমি... নিলয় তার কথা শেষ করতে দিল না, সরাসরি বলে উঠল, কারণ আমি তখন তোমার কাছে মূল্যহীন ছিলাম। জিনিয়া এবার মুখ তুলল, তার চোখে কষ্টের ছাপ। তুমি কি আমাকে এখনো ঘৃণা করো? নিলয় কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, ঘৃণা? আমি তো প্রতিশোধ নিতে এসেছি জিনিয়া।
এই কথা শুনে জিনিয়া চুপ করে গেল। এদিকে নিলয়ের ল্যাপটপ স্ক্রিনে নতুন একটা ইমেল ঢুকলো। সাবজেক্টটা ছিল তোমার সময় শেষ। নিলয় এবার সত্যি বুঝলো যুদ্ধ শুরু হয়ে গেছে। নিলয় দ্রুত ইমেলটা খুলল। তোমার সময় শেষ। তুমি আমাদের রাডারে ঢুকে পড়েছ। তোমার সামনে দুইটা পথ, এক থেমে যাও এবং বেঁচে যাও, দুই এগিয়ে যাও এবং ধ্বংস হয়ে যাও। সিদ্ধান্ত তোমার। ইমেলের কোনো প্রেরকের নাম ছিল না, কিন্তু নিলয় বুঝতে পারলো এই হুমকি সাধারণ কারণ নয়। নিলয় ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। খেলা তো এখনো শুরু হয়নি, আর তোমরা এখনই হুমকি দিচ্ছ? তবে সে জানতো বিষয়টাকে হালকাভাবে নিলে চলবে না। জিনিয়া লক্ষ্য করলো নিলয়ের মুখভঙ্গি বদলে গেছে। নিলয়, কি হয়েছে? তোমার মুখ এমন দেখাচ্ছে কেন? নিলয় চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, তুমি যদি জানতে তাহলে হয়তো তুমি আর আমার সামনে দাঁড়িয়ে থাকতে না। জিনিয়া হতবাক হয়ে গেল। মানে? নিলয় কিছু বলল না, কেবল তার ল্যাপটপে দ্রুত কয়েকটা কোড টাইপ করতে লাগলো। কয়েক সেকেন্ডের মধ্যে সে সেই ইমেইলের সোর্স ট্রেস করতে শুরু করলো। লোকেশন আসছিল বারবার পরিবর্তিত হয়ে, দুবাই, রাশিয়া, সিঙ্গাপুর, তারপর ঢাকার কোনো এক গোপন নেটওয়ার্ক। নিলয়ের চোখ চকচক করে উঠল। আচ্ছা, তাহলে এখান থেকেই কেউ আমাকে টার্গেট করছে? এদিকে রাজীব সিং মুহূর্তে একটা বিলাসবহুল কক্ষের ভেতরে বসে কারোর সঙ্গে কথা বলছিল। নিলয়কে থামাতে হবে, সে অনেক দূরে গিয়ে যাচ্ছে। উল্টো দিক থেকে একটা গম্ভীর কণ্ঠ শোনা গেল। তোমার ব্যক্তিগত শত্রুতা আলাদা, কিন্তু আমরা তাকে সরাতে চাই, কারণ সে আমাদের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে। রাজীব শয়তানি হাসি দিল। তাহলে এবার খেলা শুরু হোক। অন্যদিকে নিলয় ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে গভীরভাবে চিন্তা করছিল। তাহলে রাজীব এখানে, তার পেছনে আরো কেউ আছে। সে হাত মুঠো করে বলল, আমি এই খেলা একা খেলবো না, এবার পাল্টা আঘাত করার সময় এসেছে। নিলয় দ্রুত কয়েকটা কোড চালু করলো, তার সিক্রেট সার্ভারে ঢুকে পড়ল। তাকে এবার শক্তিশালী আঘাত আনতে হবে, কারণ তার শত্রুরা এখন আর শুধু রাজীবের মধ্যে সীমাবদ্ধ নেই। সে বুঝতে পারছিল তার প্রতিপক্ষ শুধু রাজীব নয়, বরং এর পেছনে এমন কেউ আছে যারা সত্যিকারের হ্যাকিং জগতে শক্তিশালী। তারা তাকে থামাতে চাইছে, কারণ সে তাদের পরিকল্পনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তার ল্যাপটপের স্ক্রিনে একের পর এক তথ্য ভেসে উঠছিল। নেটওয়ার্ক বিশ্লেষণ করে সে জানতে পারল রাজীব সম্প্রতি এক গোপন মিটিংয়ে অংশ নিয়েছে, যেখানে বড় কোনো পরিকল্পনা করা হয়েছে। এদিকে রাজীব এক অন্ধকার কক্ষে বসেছিল। তার সামনে বসেছিল একজন মধ্যবয়স্ক লোক, যার চোখে ছিল অদ্ভুত তীক্ষ্ণতা। নিলয়কে থামাতে হবে, রাজীব বলল। তারপর সেই লোকটা ঠান্ডা গলায় বলল, তাকে শুধু থামানি নয়, পুরোপুরি শেষ করতে হবে। তার প্রতিভা বিপজ্জনক হয়ে উঠছে। রাজীব একটু হাসল। তাহলে তোমার পরিকল্পনা কি? লোকটা টেবিলে একটা ফাইল রাখলো। তুমি শুধু দেখো কিভাবে তার সব শেষ হয়ে যায়। অন্যদিকে নিলয় তার প্ল্যান সাজাচ্ছিল। সে জানতো শুধু হ্যাকিং দিয়ে এই যুদ্ধ জেতা যাবে না, বাস্তব জীবনেও প্রস্তুত থাকতে হবে। সেদিন সন্ধ্যায় সে জিমে গেল। দীর্ঘদিন পর শরীর চর্চা শুরু করলো। সে শুধু প্রযুক্তির জগতে রাজত্ব করতে চায় না, বরং শারীরিকভাবেও নিজেকে শক্তিশালী করতে চায়। এর মধ্যে তার ফোন বেজে উঠল। তুমি কি ভেবেছ শুধু কোড লিখে সব করতে পারবে? নিলয় ফোন কানে দিল। তুমি কি? উল্টো দিক থেকে হাসির শব্দ এলো। তোমার সবচেয়ে বড় শত্রু। এবার দেখো কিভাবে তোমার পুরো জগৎটা ধ্বংস হয়ে যায়। নিলয়ের চোখে আগুন জ্বলে উঠল। আমি অপেক্ষায় আছি। সে বলল, দেখি কে কাকে ধ্বংস করে। নিলয় ফোনটা রেখে শান্তভাবে ঘরে হাঁটতে লাগলো। এই প্রথমবার কেউ তাকে সরাসরি হুমকি দিল, তাও একজন দক্ষ হ্যাকার যে তার অবস্থান লুকিয়ে রেখেছে। তার মাথায় এখন একটাই প্রশ্ন, এই ব্যক্তি কে? সে জানতো শুধু কম্পিউটারের সামনে বসে থাকলে তো হবে না, এবার মাঠে নামতে হবে। পরের দিন সকালে নিলয় ক্যাম্পাসে ঢুকতে চারদিকে এক ধরনের অস্বাভাবিকতা টের পেল। ছাত্রদের মধ্যে কানে কানে ফিসফিসানি, অনেকে তার দিকে তাকিয়ে কি যেন বলাবলি করছে। সে কিছুটা অবাক হয়ে এগিয়ে গেল। তখনই কয়েকজন বন্ধুর কাছ থেকে শুনল আজ কলেজের নোটিশ বোর্ডে তার নামে কিছু পোস্ট করা হয়েছে। নিলয় ছুটে গেল নোটিশ বোর্ডের দিকে। সেখানে তার একটা এডিট করা ছবি লাগানো, যেখানে তাকে অপরাধী হিসেবে দেখানো হয়েছে। নিচে বড় হরফে লেখা, এই ছেলে একজন অপরাধী, অবৈধ কাজের সাথে জড়িত, সাবধান। নিলয় বুঝতে পারল তার শত্রুরা এবার তার সামাজিক অবস্থান ধ্বংস করতে চাইছে। কিন্তু কি করছে এটা? রাজীব নাকি সে রহস্যময় হ্যাকার?
এদিকে জিনিয়া কিছুটা দূর থেকে সব দেখছিল। তার চোখে ছিল দ্বিধা। সে একসময় নিলয়কে অবহেলা করেছে, কিন্তু এখন সে বুঝতে পারছে নিলয় আর সে আগের নিলয় নেই। নিলয় নোটিস ছিঁড়ে ফেললো, কিন্তু ততক্ষণে অনেকেই ছবি তুলে ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় এটা ছড়িয়ে পড়তে সময় লাগবে না। সে বুঝতে পারলো এটা শুধু শুরু। তাকে ধ্বংস করার পরিকল্পনা আরো গভীরে গাঁথা আছে। সন্ধ্যায় সে নিজে ল্যাপটপ খুলে বসলো। প্রথমে সোশ্যাল মিডিয়ার সার্ভার ব্রাউজ করলো, দেখলো তার বিরুদ্ধে ভুয়া প্রমাণ তৈরি করা হয়েছে। সেবার পাল্টা আঘাত হানার সিদ্ধান্ত নিল। কোড টাইপ করতে করতে তার চোখে এক ধরনের শীতলতা ফুটে উঠল। তোরা যদি খেলা শুরু করিস তাহলে আমি খেলার সমাপ্তি করব। সে নিজেকে বলল। তখনই ল্যাপটপের স্ক্রিনে একটা নতুন মেসেজ এলো। তোমার সময় ফুরিয়ে আসছে নিলয়, এবার সব শেষ হবে। নিলয় চোখ শুরু করে তাকালো। নিলয় গভীর শ্বাস নিল। সে জানতো তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, এবং এটা শুধু অনলাইন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, বাস্তব জীবনেও তাকে আঘাত করা হবে। তার ল্যাপটপ স্ক্রিনে নতুন একটা ইমেইল এলো। তোমাকে শেষ করতে আমরা সব প্রস্তুতি নিয়ে ফেলেছি, তুমি পালাতে পারবে না, এবার তোমার সময় শেষ। নিলয়ের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। এত সহজে কি শেষ হয়ে যায়? সে দ্রুত ইমেলটি ট্রেস করতে লাগলো। আগের মতো লোকেশন একাধিকবার পরিবর্তিত হচ্ছিল, তবে এবার সে আরো গভীরে প্রবেশ করলো। অবশেষে একটা নাম পাওয়া গেল, ব্ল্যাক কোবরা। নিলয়ের ভ্রু কুঁচকে গেল। ব্ল্যাক কোবরা? এটা তো সাধারণ কোনো হ্যাকার গ্রুপ নয়, এরা প্রফেশনাল সাইবার ক্রিমিনাল। তাহলে কি রাজীব এদের সাথে জড়িত? সে সঙ্গে সঙ্গে তার সিক্রেট নেটওয়ার্কে ঢুকে পড়লো। ব্ল্যাক কোবরা সম্পর্কে তথ্য খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর সে জানতে পারলো এই গ্রুপ মূলত আন্তর্জাতিক সাইবার অপরাধের সাথে জড়িত। এদের মূল লক্ষ্য বড় বড় তথ্য চুরি করা, ব্ল্যাকমেইল করা এবং অর্থ হাতিয়ে নেওয়া। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা ছিল এই গ্রুপের সাথে বাংলাদেশ থেকে কেউ একজন কাজ করছে। নীলার চোখে ধীরে ধীরে আগুন জ্বলে উঠল। রাজীব, তুই যদি সত্যি এদের সাথে থাকিস তাহলে তোকে ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। অন্যদিকে রাজীব এক নির্জন রেস্টুরেন্টে বসেছিল। তার সামনে বসেছিল এক রহস্যময় ব্যক্তি, যার মুখের বেশিরভাগ অংশ হুডির ছায়ায় ঢাকা। রাজীব বলল, নিলয় বুঝে গেছে যে আমরা ওর পেছনে আছি। লোকটা ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, তাহলে এবার দ্বিতীয় ধাপে যেতে হবে। শুধু অনলাইন আক্রমণ নয়, এবার বাস্তব জীবনেও তাকে আঘাত করতে হবে। রাজীব একটু হেসে বলল, আমি অপেক্ষায় আছি। তাদের এই গোপন আলোচনা থেকে অজানা এক ঝড়ের ইঙ্গিত মিলছিল। এদিকে নিলয় রাতের অন্ধকারে নিজের সিক্রেট ল্যাবে ঢুকলো। এবার শুধু হ্যাকিং নয়, প্রতিশোধ নিতে হলে তাকে মাঠেও নামতে হবে। রাত গভীর হতে থাকলেও নিলয়ের চোখের পাতা এক মুহূর্তের জন্য পড়ছিল না। সামনে ল্যাপটপের স্ক্রিনে অসংখ্য কোড দৌড়াচ্ছিল, আর সে একটার পর একটা সিকিউরিটি সিস্টেম বাইপাস করে ব্ল্যাক কোবরা গ্রুপের গভীরে প্রবেশের চেষ্টা করছিল। কিন্তু হঠাৎই তার স্ক্রিনে 1 সেকেন্ডের জন্য ফ্ল্যাশ করলো, তারপর সব কালো হয়ে গেল। নিলয় কিছুটা চমকে গেল। কেউ কি তার সিস্টেমে পাল্টা হামলা চালিয়েছে? ঠিক তখনই স্ক্রিনে একটা নতুন মেসেজ ভেসে উঠল। তুমি আমাদের খেলায় পা রেখেছ, কিন্তু কি নিশ্চিত যে বেঁচে ফিরতে পারবে? নিলয়ের মুখ কঠোর হয়ে গেল। তাহলে তোদের খেলার নিয়ম আমাকেই বদলাতে হবে। সে দ্রুত তার ব্যাকআপ সিস্টেম চালু করলো। কয়েক মুহূর্তের মধ্যে ল্যাপটপ আবার সচল হয়ে উঠল। এবার সে আরো গভীরে প্রবেশ করলো। কিছু সময় পর তার সামনে একটা ফোল্ডার খুলে গেল, যেখানে ব্ল্যাক কোবরার সদস্যদের মধ্যে কয়েকজনের নাম লিস্ট করা ছিল। তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার ছিল রাজীবের নাম সেখানে নেই। নিলয় কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। রাজীব যদি সরাসরি এর সাথে যুক্ত না থাকে তাহলে কি সে শুধু একটা পুতুল? তাহলে মূল খেলোয়াড়কে? তার মাথায় এখন একটাই চিন্তা, এই খেলাটা আসলে কার হাতে? এদিকে রাজীব এক নির্জন পার্কের বেঞ্চে বসে ফোনে কথা বলছিল। তুমি আমাকে বলেছিলে নিলয়কে ধ্বংস করা সহজ হবে। সে রাগান্বিত কণ্ঠে বলল। উল্টো দিক থেকে কণ্ঠটা ছিল একদম ঠান্ডা। সে এখনো টিকে আছে, কারণ আমরা তাকে টিকে থাকতে দিচ্ছি। কিন্তু এবার খেলা অন্যভাবে এগোবে, তুমি শুধু অপেক্ষা করো। রাজীবের মুখ শক্ত হয়ে গেল। আমি আর অপেক্ষা করতে পারছি না, এবার কিছু একটা করতে হবে। উল্টো দিক থেকে হাসির শব্দ ভেসে এলো। রহস্যময় হাসি। তুমি কি সত্যিই জানো নিলয়কে? সে কি শুধু একজন সাধারণ ছাত্র, নাকি এর চেয়েও বেশি কিছু? রাজীব চুপ করে গেল। নিলয়কে তুমি যতটা সহজ ভেবেছ, সে আসলে ততটা সহজ নয়। এবার খেলা আমরা আমাদের নিয়মে খেলব। রাজীব কিছু বলতে যাচ্ছিল,
কিন্তু লাইন কেটে গেল। অন্যদিকে নিলয় তার ফোন থেকে চিনিয়ার নাম্বার ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পর ও প্রান্ত থেকে ক্লান্ত গলায় চিনিয়া বলল, নিলয়, এত রাতে ফোন দিলে কেন? নিলয়ের কণ্ঠ ছিল গম্ভীর। তোমার চারপাশে কাকে বিশ্বাস করবে সেটা বুঝে নিও, কারণ শত্রু শুধু দূরে নয়, কাছে থেকেও আঘাত করতে পারে। চিনিয়া বিভ্রান্ত হয়ে গেল। তুমি কি বলতে চাচ্ছ? নিলয় গভীরভাবে বলল, রাজীব ছাড়াও অন্য কেউ আমার শত্রু, কিন্তু সে কে সেটা খুঁজে বের করাটা এখন আমার আসল কাজ। চিনিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আমি যদি তোমার জন্য বিপদ হয়ে যাই তখন? নিলয় এক মুহূর্তের জন্য চুপ করে গেল, তারপর বলল, তাহলে তুমি ওই খেলার অংশ হয়ে যাবে জিনিয়া। চিনিয়া নিঃশ্বাস চেপে ধরল। নিলয়, তুমি কি সত্যি বদলে গেছো? নিলয় ঠান্ডা গলায় বলল, আমি আর আগের মতো নেই জিনিয়া, এবার আমার সামনে দাঁড়ানোর সাহস যাদের আছে তাদের শেষ করব। তার চোখ দুটো অন্ধকারের মতো গভীর হয়ে উঠল। শত্রুরা যে খেলাটা শুরু করেছে, এবার সে খেলা শেষ করবে নিলয়। নিলয় এবার বুঝতে পারছিল এই খেলাটা শুধুমাত্র রাজীবের মধ্যে সীমাবদ্ধ নয়, এর পেছনে আরো বড় কেউ আছে যে ছায়ার আড়াল থেকে পুরো প্ল্যান নিয়ন্ত্রণ করছে। সে রাতভর বসে তার সমস্ত ট্র্যাকিং সিস্টেম চালু করলো। ব্ল্যাক কোবরার সার্ভার থেকে কিছু এনক্রিপ্টেড ডাটা পেয়েছে যেটা ব্রেক করতে সময় লাগবে, কিন্তু তার মনে হচ্ছিল এই কোডের মধ্যে লুকিয়ে আছে আসল তথ্য। হঠাৎ দরজায় একটা নক পড়লো। নিলয় সাথে সাথে তার ল্যাপটপ স্ক্রিন লক করে দিল, তারপর ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না। সে দরজার ছোট্ট ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো কেউ নেই, কিন্তু তার অভ্যন্তরীণ অ্যালার্ম বাজছিল। এটা স্বাভাবিক কিছু নয়। সে আস্তে করে দরজা খুলে বাইরে তাকালো। করিডোর একদম ফাঁকা, কিন্তু মেঝেতে একটা খাম পড়ে আছে। নিলয় সেটি তুলে আনলো। খুলতে ভেতর থেকে একটা ছোট্ট কাগজ বের হলো। সেখানে লেখা, যদি সত্য জানতে চাও তাহলে আগামীকাল রাত 11টায় শহরের পুরনো গুদাম ঘরে এসো, একা এসো। নিলয় কাগজটা মুঠোর ভিতর চেপে ধরলো। এটা কি ফাঁদ নাকি সত্যিই কোনো সূত্র? পরের দিন সে পরিকল্পনা করলো সরাসরি গুদামে না গিয়ে প্রথমে এলাকা পর্যবেক্ষণ করবে। সে বুঝতে পারছিল এখানে প্রবেশ মানেই তার জন্য ঝুঁকি। রাত 10:30 নাগাদ সে তার স্পাই ক্যামেরা ও ডিভাইস নিয়ে শহরের পুরনো গুদাম ঘরের দিকে এগোলো। আশপাশে কোনো সুরক্ষা ব্যবস্থা নেই, কিন্তু ভেতর থেকে যেন অদৃশ্য একটা উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছিল। নিলয় নিরাপদ দূরত্ব থেকে ড্রোন ক্যামেরা ছাড়লো। স্ক্রিনে স্পষ্ট দেখা গেল ভেতরে কয়েকজন লোক ইতিমধ্যে অপেক্ষা করছে। তাদের মধ্যে একজন রাঁচি। নিলয় ঠান্ডা গলায় বলল, তাহলে এটা সত্যি একটা ফাঁদ? সেবার নতুন পরিকল্পনা নিল। সরাসরি গুদামে ঢোকার বদলে বিকল্প পথে ঢোকার চেষ্টা করবে। অন্যদিকে গুদামের ভেতরে রাজীব একটা ফোন বের করে বলল, নিলয় কি আসবে? উল্টো দিক থেকে রহস্যময় কণ্ঠ শোনা গেল, তুমি শুধু অপেক্ষা করো, সে আসবে এবং আজ রাতেই সব শেষ হবে। নিলয় এবার আস্তে করে ছাদের উপর থেকে নিচের পরিস্থিতি পর্যবেক্ষণ করলো। তার হাতে একটা ছোট্ট ট্র্যাকিং ডিভাইস ছিল। এবার যুদ্ধ হবে মগজ আর শক্তির। এই রাতেই হয়তো সত্যের কিছু অংশ উন্মোচিত হবে। নিলয় ছাদের উপর থেকে নিচের পরিস্থিতি দেখছিল। গুদামের ভেতরে রাজীব সহ কয়েকজন লোক অপেক্ষা করছিল। তাদের মধ্যে একজন মুখ ঢাকা লোক স্পষ্টতই নির্দেশ দিচ্ছিল। নিলয় নিজের হাতে থাকা ট্র্যাকিং ডিভাইসটা চালু করলো। এখন তাকে বুঝতে হবে এই রহস্যময় ব্যক্তির পরিচয় কি। গুদামের ছাদ থেকে নেমে আসতে গিয়ে হঠাৎ সে অনুভব করলো তার চারপাশটা যেন অনেক বেশি নিস্তব্ধ। এত বড় একটা গুদাম, অথচ বাইরের রাস্তাও বেশ ফাঁকা। আমি জানতাম এটা একটা ফাঁদ। সে মনে মনে বলল। সে দ্রুত একটা ভেন্টিলেশন পাইপের ভেতর দিয়ে নিচে নামলো। নিচে গিয়ে এক কোণে লুকিয়ে দেখলো রাজীব কারোর সাথে কথা বলছে। নিশ্চিত তো আসবে? মুখ ঢাকা লোকটি গম্ভীর স্বরে বলল, সে আসবে, কারণ ওর কাছে আর কোনো উপায় নেই। তুমি শুধু প্রস্তুত থাকো। নিলয় ঠান্ডা গলায় ফিসফিস করে বলল, আমি তো এসে গেছি, এবার দেখি কে কার জন্য ফাঁদ পেতেছে। সে ধীরে ধীরে সামনের দিকে এগোলো। তারপর ছোট্ট একটা ডিভাইস বের করে একপাশে রেখে দিল। এটি ছিল তার ডিজিটাল জ্যামার। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো গুদামে নেটওয়ার্ক বন্ধ হয়ে গেল। ভেতরের সবাই হতভম্ব হয়ে গেল। এটা কি হলো? রাজীব অবাক হয়ে বলল। মুখ ঢাকা লোকটি দ্রুত ফোন বের করে কিছু চেক করতে লাগলো, কিন্তু কোনো সিগন্যাল পাচ্ছিল না। ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো,
নেটওয়ার্ক কাজ করছে না, দুঃখিত, আমি একটু হস্তক্ষেপ করেছি। সবাই দ্রুত ঘুরে তাকালো। নিলয় ধীরে ধীরে ছায়ার মধ্যে থেকে বেরিয়ে এলো। তার ঠোঁটে এক চিলতে ঠান্ডা হাসি। তোমাদের খেলা অনেক হয়েছে, এবার একটু আমার শর্তে খেলো। রাজীব প্রথমে চমকে গেলেও দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, তুই তুই এখানে কখন এসেছিস আর কিভাবে? নিলয় একটা ছোট্ট ডিভাইস তুলে ধরল। তোমাদের কথোপকথন রেকর্ড করা হয়েছে রাজীব, তুমি জানো তো পুলিশের হাতে গেলে এটা তোমার জন্য ভালো কিছু হবে না। রাজীবের মুখ কালো হয়ে গেল। মুখ ঢাকা লোকটি এবার শান্ত স্বরে বলল, নিলয়, তুমি যতই চালাক হও না কেন, এই খেলাটা তোমার হাতে নেই। নিলয় এবার লোকটির দিকে এক দৃষ্টিতে তাকালো। তুমি কে? লোকটা ধীরে ধীরে তার মুখোশ খুলল। নিলয়ের চোখ বিস্ফারিত হয়ে গেল। তুমি? লোকটা ঠান্ডা গলায় বলল, হ্যাঁ নিলয়, এবার তুমি সত্যের সামনে দাঁড়িয়েছ, কিন্তু প্রশ্ন হলো তুমি কি এই সত্য মেনে নিতে পারবে? নিলয়ের হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। আজ রাতে অনেক রহস্য উন্মোচিত হতে চলেছে। নীলার সামনে দাঁড়িয়ে থাকা মুখোশ খুলে ফেলা লোকটিকে দেখে তার শরীরে হিম হয়ে গেল। এতদিন যার ছায়াও দেখতে পায়নি সে আজ সামনে দাঁড়িয়ে আছে। লোকটা ধীর পায়ে এগিয়ে এসে বলল, তুমি অবাক হয়েছো তাই না? ভেবেছিলে রাজীব ওই আসল খলনায়ক, কিন্তু সে তো কেবল একটা পুতুল, আর পুরোটা ছিল আমার হাতে। নিলয়ের কণ্ঠ কঠিন হয়ে উঠল। তুমি আসলে কে? লোকটা একটু হেসে বলল, তুমি তো আমাকে ভালো করে চেনো নিলয়, একটু চিন্তা করলেই সব পরিষ্কার হয়ে যাবে। নিলয় কিছুক্ষণ চুপ করে রইল। সে গভীরভাবে ভাবতে লাগলো এই কণ্ঠ, এই ব্যক্তিত্ব সবকিছুই খুব পরিচিত। তারপর তার মস্তিষ্কে হঠাৎ করেই একটা নাম উজ্জ্বল হয়ে উঠল। রফিক চৌধুরী? লোকটার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল। দারুণ, এতদিন পরে হলে অবশেষে চিনতে পারলে। নিলয় রাগ যেন আগ্নেয়গিরির মতো চলে উঠল। তুমি এতদিন কোথায় ছিলে? কেন রাজীবের মতো অবদার্থদের দিয়ে আমার পেছনে লেগেছিলে? রফিক হেসে বলল, কারণ আমি চাইনি তুমি সরাসরি আমার সামনে আসো। আমি দেখাতে চেয়েছিলাম তুমি কত দূর যেতে পারো। তুমি প্রমাণ করেছো তুমি সত্যিই যোগ্য, কিন্তু এখন প্রশ্ন হলো তুমি কি চাও? নিলয় কিছুটা ধাক্কা খেল। রফিক কি বলতে চাইছে? রফিক একটু সামনে এসে বলল, তুমি যদি সত্যি ক্ষমতা চাও তাহলে আমার সঙ্গে এসো। আমি তোমাকে এমন কিছু দিব যা তুমি কল্পনাও করোনি। নিলয় চোখ সরু করল। তুমি চাইছো আমি তোমার মতো হয়ে যাই? রফিক একটু হাসল। আমার মতো না, বরং তার থেকেও বড় কিছু। নিলয় এক মুহূর্তের জন্য ভাবলো, কিন্তু সে জানতো ক্ষমতা যতই লোভনীয় হোক না কেন সে কখনোই অন্ধকার পথে হাঁটবে না। আমার কাছে ক্ষমতার কোনো দরকার নেই রফিক, আমি শুধু সত্য চাই। রফিক একটা দীর্ঘশ্বাস ফেলল। তাহলে তুমি আমার শত্রু হলে নিলয়? নিলয় প্রস্তুত হয়ে গেল। পরের মুহূর্তে রফিক ইশারা করতে চারপাশ থেকে অস্ত্রধারী লোকেরা বেরিয়ে এলো। তুমি কি সত্যি মনে করেছো এখানে একা এসে বেঁচে ফিরতে পারবে? নিলয় এক চিলতে হাসল। আমি কখনো একা ছিলাম না, আমি জানতাম তোমরা এমন কিছু করবে তাই। ঠিক তখনই বাইরে থেকে গুলি চলার শব্দ শোনা গেল। গুদামের জানলা ভেঙে কালো পোশাক পরা কিছু লোক ভেতরে ঢুকে পড়ল। রফিক অবাক হয়ে গেল। এরা কারা? নিলয় শান্ত স্বরে বলল, তোমার খেলা অনেক হয়েছে, এবার আমার পালা। রাতটা যেন আরো রহস্যময় হয়ে উঠল। গুদামের ভেতরে রফিকের লোকেরা নিলয়কে ঘিরে ফেললেও বাইরের গোলাগুলির শব্দে তাদের মনোযোগ কিছুটা বিভ্রান্ত হয়েছে। কালো পোশাকে সজ্জিত একদল মানুষ জানলা ভেঙে ভেতরে প্রবেশ করলো। তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র। রফিক এক ধাপ পেছনে সরল। তার চোখে এবার বিস্ময়। তুমি কি সত্যি মনে করেছো নিলয় যে আমার পরিকল্পনার বাইরে গিয়ে কিছু করতে পারবে? নিলয় একটু হেসে বলল, তুমি কি মনে করো আমি এভাবে এখানে এসে মরতে চাই? আমি জানতাম এখানে কিছু একটা হবেই আমার সাথে, তাই আমিও সব প্রস্তুতি নিয়ে এসেছি। কালো পোশাকধারীরা দ্রুত আক্রমণ শুরু করলো। তাদের নিখুঁত গুলি আর কৌশলী চলাফেরায় রফিকের লোকেরা বেকায়দায় পড়ে গেল। রফিক এবার দ্রুত পিছু হটতে লাগলো। তার চোখে হতাশার ছাপ। তুমি এত দূরে এগিয়ে যাবে তা আমি ভাবিনি নিলয়। নিলয় তার পথ আটকালো। তুমি এত সহজে বলাতে পারবে না রফিক, অনেক কিছু জানার বাকি আছে। নিলয় হেসে বলল, তুমি কি সত্যি ভাবছো আজ রাতেই সব উত্তর পেয়ে যাবে? এরপরে একটা বিস্ফোরণ হলো। গুদামের একাংশ আগুনে জ্বলতে শুরু করলো।
ধোঁয়া আর ধ্বংসস্তূপের মধ্যে রফিক দ্রুত পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করলো। নিলয় তাকে থামানোর জন্য দৌড় দিল, কিন্তু আগুনের তাপ আর ধোঁয়ার কারণে কিছু সময়ের জন্য তার দৃষ্টি ঝাপসা হয়ে গেল। রফিক পালিয়ে গেল। নিলয় দাঁড়িয়ে রইল ধোঁয়ার মধ্যে, হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। সে জানত এই রাতের লড়াই শেষ, কিন্তু যুদ্ধে এখন অনেক কিছু বাকি। গুদামের আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। কালো পোশাকধারীরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী গুদাম ছেড়ে বেরিয়ে যেতে শুরু করলো। নিলয়ও জানত এই জায়গা এখন ভয়ানক হয়ে উঠেছে, কিন্তু তার মন পড়েছিল রফিকের দিকে। সে দ্রুত ছুটে গিয়ে গুদামের পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো। রফিক হয়তো এখান থেকে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এত সহজে সেটা সম্ভব হবে না। নীলা তার ট্র্যাকিং ডিভাইস আগেই রফিকের কাছে রেখে দিয়েছিল। সে নিজের স্মার্ট গ্লাসের মাধ্যমে দ্রুত লোকেশন চেক করলো। এত সহজে পালিয়ে যেতে পারবে না রফিক। রাস্তায় একটা কালো এসইউভি দ্রুত গতিতে দূরে চলে যাচ্ছিল। নীলয় বুঝতে পারলো ওটাই রফিকের বাহন। সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের বাইক স্টার্ট দিল এবং দ্রুত গাড়ির পিছু নিল। বাতাস কেটে সামনে এগিয়ে যাচ্ছিল সে। রাস্তা নির্জন ছিল, দূর থেকে শুধু শহরের লাইটগুলোর আলোর ঝলকানি দেখা যাচ্ছিল। এক সময় রফিকের গাড়ি একটা লোনলি ব্রিজের উপর এসে থামল। নীলয় ধীরে ধীরে ব্রিজের কাছাকাছি এলো। চোখ ছিল পুরোপুরি সতর্ক। হঠাৎ গাড়ির দরজা খুলে গেল এবং রফিক বেরিয়ে গেল। সে একপাশে দাঁড়িয়ে বলল, তুমি সত্যি নাচুর বন্ধু নিলয়? নীলয় বাইক থামিয়ে বলল, আমার উত্তর দরকার রফিক। এতদিন ধরে তুমি ছায়ার আড়ালে ছিলে, এখন সব খুলে বলার সময় হয়েছে। রফিক একটু হাসল। তুমি কি সত্যি সব জানতে চাও? নীলার চোখ কঠিন হয়ে উঠল। হ্যাঁ, আমি সব জানতে চাই। রফিক গভীর শ্বাস নিল, তারপর ধীরে ধীরে বলল, তোমার অতীত সম্পর্কে তুমি কতটুকু জানো নিলয়? নীলয় একটু থমকাল। তুমি কি জানতে তোমার বাবা শুধুই একজন সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন এক সময়কার সেরা সাইবার ইঞ্জিনিয়ার, যিনি এমন কিছু তৈরি করেছিলেন যা পৃথিবী কাঁপিয়ে দিতে পারত। নীলয়ের ভ্রু কুঁচকে গেল। তুমি কি বলছো? রফিক হাসল। তোমার বাবা এক সময় আমার গুরু ছিলেন, কিন্তু তিনি এমন কিছু করেছিলেন যা ক্ষমার অযোগ্য। নীলার বুকের মধ্যে যেন বিস্ফোরণ ঘটল। তার বাবা রফিকের গুরু, আর সে এমন কি করেছিল যা ক্ষমার অযোগ্য? সব রহস্যের চাবিকাঠি হয়তো এখানেই লুকিয়ে আছে। রফিকের কথায় নীলার মনে হাজারো প্রশ্ন জেগে উঠল। এতদিন ধরে সে নিজের বাবাকে একজন সাধারণ মানুষ ভেবেছিল, কিন্তু আজ শুনছে তিনি একসময় রফিকের গুরু ছিলেন আর এমন কিছু করেছিলেন যা ক্ষমার অযোগ্য। নীলার চোখ শুরু করে রফিকের দিকে তাকালো। তুমি কি বলতে চাইছো? আমার বাবা যদি তোমার গুরু হয়ে থাকেন, তাহলে তিনি এমন কি করেছিলেন যার জন্য তুমি তাকে ক্ষমা করনি? রফিক ঠান্ডা কণ্ঠে বলল, তুমি কি কখনো জানতে চেয়েছো কেন তোমার বাবা এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন? নীলার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছিল। তার বাবা যখন মারা যান তখন সে অনেক ছোট ছিল। মা বলেছিলেন এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, কিন্তু সে ঘটনা নিয়ে কখনো বিস্তারিত কিছু বলা হয়নি। রফিক ধীরে ধীরে সামনে এগিয়ে এসে বলল, তোমার বাবা এমন একটা প্রযুক্তি তৈরি করেছিলেন যা পুরো সাইবার জগৎকে পরিবর্তন করে দিতে পারত। এমন এক কোড যা দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সিস্টেমও হ্যাক করা সম্ভব ছিল। নীলয় হতভম্ব হয়ে গেল। কিন্তু সমস্যা হলো সেই কোড কেবল একজনের মস্তিষ্কেই ছিল, তোমার বাবা। নীলয় শ্বাস নিতে ভুলে গেল। রফিক আবার বলল, আমি, রাজীব এবং আরো অনেকেই সেই কোডের পিছনে ছিলাম। আমরা চেয়েছিলাম এটা আমাদের হাতে আসুক, কারণ এটা যার হাতে থাকবে সে পুরো সাইবার জগতের রাজত্ব করতে পারবে। নীলয়ের কণ্ঠ কঠিন হয়ে উঠল। তারপর রফিক এবার একটা দীর্ঘশ্বাস ফেলল। তোমার বাবা সেটা কাউকে দেননি, তিনি সেটা ধ্বংস করে দিয়েছিলেন, আর ঠিক সেই কারণেই তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। নীলার শরীর কেঁপে উঠল। তাকে হত্যা করা হয়েছিল? রফিক একপাশে তাকালো, যেন অতীতের কোনো দৃশ্য তার সামনে তার মনে ভেসে উঠছে। তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ, এবং সেই পরিকল্পনার পেছনে ছিল। এমন সময় হঠাৎ ব্রিজের উপরে গাড়ির আলো জ্বলে উঠল। চারপাশে অস্ত্রধারী কিছু লোক এসে দাঁড়ালো। রফিক মুখ বাঁকিয়ে বলল, আমার গল্প এখনো শেষ হয়নি নিলয়, কিন্তু মনে হচ্ছে আজকের মতো কথা বলা এখানেই শেষ করতে হবে। নীলা সতর্ক হয়ে গেল। এই নতুন শত্রুরা কারা? আর রফিক কি সত্যি সব বলতে চাচ্ছিল, নাকি এটা তার আরেকটা খেলা? ব্রিজের চারপাশে কালো পোশাকধারী অস্ত্রধারীরা ঘিরে ফেলেছে।
তাদের চোখে ধ্বংসের আগুন। নীলা দ্রুত চারপাশ পর্যবেক্ষণ করলো। তার বুঝতে দেরি হলো না এরা রফিকের লোক নয়। তাহলে এদের পাঠিয়েছে কে? রফিক মুখে একরকম তাচ্ছিলের হাসি নিয়ে বলল, দেখেছো নিলয়, এই খেলায় শুধু আমি একা নই, অনেকেই আছে যারা আমাদের গতিবিধি নজরে রাখছে। নীলয় নিচু গলায় বলল। তুমি কি তাদের চেনো? রফিক শান্ত স্বরে বলল, অনেক পুরনো শত্রু, কিন্তু এবার হয়তো তারা আমার জন্য না তোমার জন্য এসেছে। নীলয়ের রাগ বেড়ে গেল। তাহলে চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? লড়তে এসো। হঠাৎ একজন অস্ত্রধারীর সামনে এগিয়ে এলো। সে সরাসরি নীলয়ের দিকে তাকিয়ে বলল, তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে আমাদের সঙ্গে চলো। নীলয় একটা ছোট্ট হাসি দিল। আমি কারোর সঙ্গে যেতে পছন্দ করি না, বিশেষ করে বন্দি হিসাবে। লোকটা এবার ইশারা করলো আর সঙ্গে সঙ্গে বাকি অস্ত্রধারীরা বন্দুক তাক করলো। রফিক হঠাৎ ফিসফিস করে বলল, আমার উপর বিশ্বাস রাখো নিলয়। নীলয় কিছু বলার আগেই রফিক তার কোটের নিচ থেকে একটা ছোট্ট ডিভাইস বের করলো। সঙ্গে সঙ্গে ব্রিজের পাশের গাড়িগুলোর মধ্যে বিস্ফোরণ ঘটল। চারপাশে ধোঁয়ার আগুন ছড়িয়ে পড়লো। নীলয় আর সময় নষ্ট করলো না, দ্রুত এক অস্ত্রধারীর হাতে লাথি মেরে তার বন্দুক ছিনিয়ে নিল এবং ধোঁয়ার আড়াল নিয়ে গুলি ছুটতে শুরু করলো। রফিকের নিখুঁত গতিতে একের পর এক প্রতিপক্ষকে নিচে ফেলে দিচ্ছিল, কিন্তু শত্রুর সংখ্যা অনেক বেশি। নীলয় বুঝতে পারছিল এখানে বেশি সময় থাকলে পরিস্থিতি আরো বিপজ্জনক হবে। আমাদের বের হতে হবে। চিৎকার করলো নীলয়। রফিক মাথা নাড়িয়ে একটা ছোট ডিভাইস নীলয়ের হাতে ধরিয়ে দিল। এটা নিয়ে যাও, সময় হলেই ব্যবহার করো। এটা তোমার বাবার শেষ উপহার। নীলয় চমকে গেল। কি বললে? কিন্তু রফিক তখনই পাশের গার্ডরেলে লাফ দিয়ে নিচে পড়ে গেল। ধোঁয়ার আড়ালে হারিয়ে গেল তার অবয়ব। নীলয় বুঝতে পারলো রফিক তাকে ইচ্ছে করেই পরিস্থিতিতে রেখে পালিয়েছে, কিন্তু কেন? আর এই ডিভাইসের ভেতরেই কি লুকিয়ে আছে সে রহস্য যার জন্য তার বাবা জীবন দিয়েছিলেন? নীলয় দ্রুত চারপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। বিস্ফোরণের কারণে শত্রুরা কিছুটা বিভ্রান্ত হয়েছে, তবে তারা এখনো পুরোপুরি পরাজিত হয়নি। তার হাতে যে ছোট ডিভাইসটি রফিক দিয়ে গেছে সেটার দিকে তাকিয়ে মনে হলো এর মধ্যে হয়তো এমন কিছু আছে যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু এখনই এটা পরীক্ষা করার সময় নেই। নীলয় দ্রুত রাস্তার পাশে রেলিং টপকে নিচে নাফ দিল। ব্রিজের নিচে সরু একটা সেতু ছিল, সেটার উপর পড়ে ব্যালেন্স ধরে রাখলো। উপরে থাকা অস্ত্রধারীরা চিৎকার করে তাকিয়ে রইল। কেউ কেউ গুলি ছুটতে শুরু করলো, কিন্তু অন্ধকার আর ধোঁয়ার কারণে তাদের লক্ষ্যভ্রষ্ট হলো। নীলয় দ্রুত দৌড়াতে শুরু করলো। সে জানতো এখান থেকে নিরাপদ দূরত্ব তৈরি করা দরকার। কয়েক মিনিট ছুটে যাওয়ার পর একটা পুরনো গোদামের কাছে এসে থামলো। আশপাশ নির্জন, কোনো মানুষের অস্তিত্ব নেই। এখনো বসে হাঁপাতে হাঁপাতে ডিভাইসটা বের করলো। ছোট্ট স্ক্রিনটা জ্বলজ্বল করছিল, কিন্তু সেখানে কোনো লেখা বা নির্দেশনা নেই, শুধু একটা বাটন। তার মনের মধ্যে প্রশ্ন জাগলো, এটা কি ট্র্যাকিং ডিভাইস? না, এটা কোনো শক্তিশালী সাইবার কোড যা বাবা তৈরি করেছিলেন। সে কিছুক্ষণ ভেবে তারপর বোতামে চাপ দিল। স্ক্রিনে আচমকা কিছু অক্ষর ফুটে উঠল। নিলয়, যদি তুমি এটা দেখো তাহলে তুমি সেই সত্যের খুব কাছে চলে এসেছো যা লুকানো ছিল। নীলয়ের শরীরে রক্ত প্রবাহ যেন থমকে গেল। এটা কি তার বাবার কোনো রেকর্ড করা বার্তা? পরের মুহূর্তে স্ক্রিনে কিছু কোড ভেসে উঠল, এমন কোড যা সে আগে কখনো দেখেনি। কিছু বুঝতে পারছিল না, কিন্তু এটুকু বোঝা যাচ্ছিল এটা সাধারণ কিছু নয়। ঠিক তখনই পেছনে কারো পায়ের আওয়াজ পেল। সে দ্রুত উঠে দাঁড়ালো, হাতে থাকা বন্দুকটা শক্ত করে রাখলো, ধরলো। অন্ধকারের মধ্য থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। নীলা, তুমি বেঁচে আছো? আমি ভেবেছিলাম ওরা তোমাকে মেরে ফেলেছে। নীলয় হতবাক হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে জিনিয়া। তার চোখে বিস্ময়ের ছাপ, উদ্বেগ আর কৌতূহল। নীলয় কিছু বলার আগে জিনিয়া এগিয়ে এসে ফিসফিস করে বলল, আমাদের দ্রুত এখান থেকে চলে যেতে হবে। ওরা তোমার খোঁজ করেছে, আর তুমি যা করেছো সেটা আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। চলো তাড়াতাড়ি। নীলয়ের মাথায় হাজারটা প্রশ্ন জমে উঠল, কিন্তু একটাই প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ, জিনিয়া এখানে কি করছে? নীলয়ের চোখ তাক করে জিনিয়ার দিকে স্থির হয়ে রইল। এতদিন পর তাকে সামনে দেখে একটা অদ্ভুত অনুভূতি হলো, কিন্তু এই মুহূর্তে আবেগ নয়, বাস্তবতায় গুরুত্বপূর্ণ। জিনিয়া দ্রুত চারপাশ দেখল, তারপর নীলয়ের হাত ধরে বলল, এখানে দাঁড়িয়ে থাকলে বিপদ হবে, আমাদের কোথাও লুকাতে হবে, কুইক। নীলয় হাত সরিয়ে নিয়ে বলল, তুমি এখানে কি করছো জিনিয়া? আর তুমি জানলে কিভাবে আমি এখানে আছি? জিনিয়া গভীর শ্বাস নিয়ে বলল,
অনেক কিছু বলার আছে, কিন্তু সময় নেই। আমাদের আগে এখান থেকে বের হতে হবে। নিলয়ের মনে সন্দেহ দানা বাঁধল। চিনিয়া হঠাৎ তার সামনে এলো কেন? তুমি কি কারো হয়ে কাজ করছো? নীলার কণ্ঠ কঠিন হয়ে উঠল। চিনিয়া হতভম্ব হয়ে তাকালো, তারপর বলল, তুমি কি পাগল হয়েছো? আমি তোমাকে সাহায্য করতে এসেছি। নিলয় কিছু না বলে তার চোখের দিকে তাকিয়ে রইল। জিনিয়ার চোখে আতঙ্ক ছিল, কিন্তু সেটা কি সত্যিকারের নাকি অভিনয়? পেছন থেকে গুলি ছোড়ার শব্দ আসতে লাগলো। অস্ত্রধারীরা তাদের খুঁজে পেয়েছে। জিনিয়া কোনো কথা না বলে নিলয়ের হাত টেনে ধরল। এসো, দেরি করো না, পালাতে হবে এখান থেকে। নিলয় দ্বিধা নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর জিনিয়ার সঙ্গে দৌড় দিল। গুদামের পাশ দিয়ে সরু একটা গলি ছিল। ওরা দ্রুত সেখানে ঢুকে গেল। পেছনে ধাক্কাধাক্কির শব্দ, কারো চিৎকার শোনা গেল। শত্রুরা খুঁজে পাচ্ছে না কোথায় গেছে তারা। নিলয় ফিসফিস করে বলল, তুমি জানো কোথায় যাচ্ছি আমরা? চিনিয়া মাথা নাড়ল। একটা সুরক্ষিত জায়গা আছে, বিশ্বাস করো, ওরা আমাদের খুঁজে পাবে না। নিলয়ের মনে দ্বন্দ্ব হচ্ছিল, কিন্তু আপাতত অন্য কোনো উপায় নেই। ওরা অন্ধকার গলির ভেতর দিয়ে আরও কিছুক্ষণ দৌড়ানোর পর একটা পুরনো দরজার সামনে এসে দাঁড়ালো। চিনিয়া দ্রুত দরজাটা ছেড়ে খুলে ভেতরে ঢুকলো। নিলয় ঢুকে দরজাটা বন্ধ করলো। ভেতরটা সম্পূর্ণ অন্ধকার। তারপরে হঠাৎ একটা লাইট জ্বলে উঠল। নিলয় চোখ ছোট করে দেখালো, তার সামনে দাঁড়িয়ে আছে রাজীব। নিলয় থমকে দাঁড়িয়ে গেল। তার সামনে রাজীব দাঁড়িয়ে আছে, মুখে সেই চিরচেনা আত্মবিশ্বাসী হাসি। তবে আজকের হাসিটা একটু অন্যরকম, যেন অনেক কিছু সে আগেই পরিকল্পনা করে রেখেছে। নিলয়ের কপালের শিরাগুলো শক্ত হয়ে উঠল। তুমি এখানে? এর মানে কি জিনিয়া? জিনিয়া কিছু না বলে মাথা নিচু করে নিল। রাজীব ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি কি ভেবেছিলে এত সহজে পালিয়ে যেতে পারো? তুমি ভুলে গেছো নিলয়, এই খেলাটা আমি তোমার চেয়ে আগে শুরু করেছি। নিলয় চোখ শুরু করলো। তুমি কি চাও? রাজীব মুচকি হাসল। যেটা চেয়েছিলাম সেটা আমি পেয়েছি। তুমি এখানে আমার সামনে, এবার তুমি যা জানো সেটা আমাকে দেবে, নাকি আরো সমস্যার মধ্যে পড়বে? নিলয় গভীর শ্বাস নিল। তুমি কি মনে করো আমি এতটা বোকা? তুমি বরং আমাকে বলো, এতদিন ধরে তুমি আমাকে শেষ করতে চেয়েছিলে কেন? এর পেছনে আসল কারণ কি? রাজীব একটু হেসে বলল, কারণটা তো খুব সহজ নিলয়, তুমি সেই ছেলে যে সবসময় ছায়ার আড়ালে থেকেছো, অথচ তোমার মধ্যেই আছে সেই ক্ষমতা যা পুরো সিস্টেম ধ্বংস করে দিতে পারে। নিলয় কপালের ঘাম মুছে নিয়ে বলল, তুমি আমাকে এতটা ভয় পাও? রাজীব এবার আর হাসল না, ঠান্ডা কণ্ঠে বলল, আমি ভয় পাই শুধু আমার পরিকল্পনা ব্যর্থ হওয়ার আশঙ্কাতে, আর তুমি সেই বাধা যেটাকে আমি এতদিন ধ্বংস করতে চেয়েছি। নিলয় এক ঝলকে চিনিয়ার দিকে তাকালো। তার চোখে অপরাধ বোধের ছাপ স্পষ্ট। তুমি কি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো? নিলয় ফিসফিস করে বলল। জিনিয়া কিছুক্ষণ চুপ করে থেকে নিচু স্বরে বলল, আমি বাধ্য হয়েছিলাম লীলা। রাজীব আমার বাবা মা আর আমার ছোট বোনকে আটকে রেখে আমাকে ব্ল্যাকমেল করেছে, তোমাকে এখানে আসার জন্য বাধ্য করেছে। নিলয়ের বুকের ভেতর এক প্রকার শূন্যতা অনুভূত হলো। রাজীব নিজের পকেট থেকে মোবাইল বের করে একটা কল করলো। জিনিয়ার পরিবারকে ছেড়ে দাও বলে রাজীব এক পাশ থেকে একটা বন্দুক বের করলো। তাহলে নিলয়, চলো এবার খেলা শেষ করি। তুমি আমাকে যা জানো সব দিয়ে দাও, অথবা। নিলয় গভীরভাবে রাজীবের চোখের দিকে তাকালো। তার মনে একটাই প্রশ্ন, এখান থেকে বাঁচতে হলে কি করতে হবে? নিলয় রাজীবের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলো সে আজ আসলে সবকিছু শেষ করে দিতে চায়। যিনি একপাশে দাঁড়িয়ে, তার মুখে অপরাধ বোধের ছাপ স্পষ্ট, কিন্তু সে কিছু বলছে না। রাজীব বন্দুকের ট্রিগারে আঙুল রাখলো। সময় বেশি নেই নিলয়, যা জানো দিয়ে দাও, না হলে আমি নিশ্চিত করবো তুমি আর কখনো সত্য খুঁজতে পারবে না। নীলার মুখে হালকা হাসি ফুটে উঠল। তুমি আসলেই মনে করো আমি এত সহজে সব দিয়ে দেব? রাজীব বিরক্ত মুখে বলল, তোমার অবস্থা বোঝার ক্ষমতা থাকলে এত কথা বলতে না। নীলয় ধীরে ধীরে পকেটে হাত দিল। রাজীব সঙ্গে সঙ্গে বন্দুক তুলল। একদম থামো, পকেটে হাত থাকবে না। নীলয় হাতটা আবার উপরে তুলল, মুখে নির্লিপ্ত অভিব্যক্তি। শান্ত হও রাজীব, আমি তোমাকে শুধু একটা কথা বলতে চাই। তুমি যদি ভাবো আমাকে শেষ করে দিতে পারবে, তাহলে তুমি ভুল করছো। কারণ এই মুহূর্তে আমি শুধু তোমার সামনে নই, আমি তোমার সিস্টেমের মধ্যেও ঢুকে পড়েছি। রাজীব কপাল কুঁচকে তাকালো। তুমি কি বোকার মতো হুমকি দিচ্ছ? নীলয় মাথা নেড়ে হাসল। না, এটা হুমকি নয়। তুমি যখন আমাকে ধরে আনার জন্য তোমার সমস্ত যোগাযোগ ব্যবহার করেছিলে, তখন আমি তোমার সার্ভারে ঢুকে পড়েছিলাম। তুমি তো জানো আমি হ্যাকার কিং। তুমি যতই আগলে রাখো, আমি তোমার সব তথ্য বের করে নিতে পারি। রাজীবের চোখে সন্দেহের ছাপ ফুটে উঠল, কিন্তু সে নিজেকে সংযত রাখলো। প্রমাণ দাও। নীলয় এবার আস্তে আস্তে নিজের হাতের ঘড়ির দিকে তাকালো।
তারপর একটা বোতাম টিপল। পরবর্তী মুহূর্তে রাজীবের ফোন বেজে উঠল। সে দ্রুত ফোন বের করে স্ক্রিনের দিকে তাকাতে মুখে রং ফ্যাকাশে হয়ে গেল। তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা ট্রান্সফার হয়ে গেছে। নিলয় শান্ত কণ্ঠে বলল, এটা কেবল শুরু। তুমি যদি আমার সঙ্গে ভুল খেলো তাহলে তোমার অস্তিত্বই মুছে যাবে। রাজীবের হাতে ধরা বন্দুক কাঁপতে লাগলো। জিনিয়া এবার নড়ে চড়ে উঠল। নীলা, আমাদের এখান থেকে বের হতে হবে। রাজীব এবার প্রচন্ড রাগে ফেটে পড়ল। জিনিয়া, তুমি আমাকে ধোকা দিলে। নিলয় মুহূর্তের সুযোগ নিয়ে দ্রুত রাজীবের বন্দুকের দিকে লাফিয়ে পড়ল। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। একটা গুলির শব্দ শোনা গেল। রাজীব হতভম্ব হয়ে নিজের বুকে হাত দিল। সেখানে রক্ত গড়িয়ে পড়ছে। সে হতভম্ব চোখে নিলয়ের দিকে তাকিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। নিলয় আর দেরি করল না। জিনিয়াকে নিয়ে দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। এখনো সবকিছু শেষ হয়নি, কিন্তু আজকে রাতের খেলা নিলয় জিতেছে। জিনিয়া আর নিলয় দ্রুত অন্ধকার গলি দিয়ে দৌড়াতে লাগলো। চারপাশ নীরব, কিন্তু নিলয় জানে রাজীবের লোকজন যে কোনো সময় চলে আসবে। জিনিয়া হাঁপাতে হাঁপাতে বলল, আমরা কোথায় যাচ্ছি? নিলয় কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা নিরাপদ জায়গা। জিনিয়া কপাল কুঁচকে তাকালো। তুমি কি নিশ্চিত এখনো আমাদের জন্য কোথাও নিরাপদ জায়গা আছে? নিলয় থেমে গিয়ে চোখের কোণে তাকালো। আমাকে বিশ্বাস করো। জিনিয়া কিছু বলল না, শুধু মাথা ঝাঁকালো। নিলয় গলির শেষ মাথায় পৌঁছে একটা পুরনো ভবনের সামনে দাঁড়ালো। দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে অন্ধকার, কিন্তু নিলয় যেন চেনা পথেই হাঁটছে। সে দ্রুত একটা লুকানো সুইচ টিপলো। মুহূর্তে সারা রুম আলোতে ভরে উঠল। জিনিয়া বিস্ময়ে তাকিয়ে রইল। এটা কি জায়গা? নিলয় ঠান্ডা গলায় বলল, আমার গোপন আস্তানা। কোনার দিকে একটা বড় স্ক্রিন লাগানো। কয়েকটা কম্পিউটার চলতে থাকা মনিটরে কোডিং লাইন ভেসে উঠছে। নিলয় চেয়ারে বসে দ্রুত কিবোর্ডে টাইপ করতে লাগলো। জিনিয়া ধীরে ধীরে এগিয়ে এসে বলল, তুমি কি এখনো বিশ্বাস করো যে সবকিছু আমাদের হাতে আছে? নিলয় এক মুহূর্তের জন্য থামলো, তারপর বলল, আমি বিশ্বাস করি, কিন্তু শুধু নিজের উপর। মনিটরের স্ক্রিনে হঠাৎ কিছু লাল অক্ষর ভেসে উঠল। ডেঞ্জার, ট্রেসিং ডিটেক্টেড। নিলয় দ্রুত টাইপ করতে লাগলো, কিন্তু ঠিক তখনই একটা শব্দ ভেসে এলো। তোমরা যা করছো তাতে লাভ হবে না। নিলয় আর জিনিয়া একসঙ্গে চমকে উঠল। স্ক্রিনের একপাশে হঠাৎ একটা ভিডিও ফিড চালু হলো। সেখানে রফিক চৌধুরী বসে আছে, ঠান্ডা চোখে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয়, তুমি কি ভেবেছো তুমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে? রফিকের কণ্ঠে ছিল অদ্ভুত এক শীতলতা। নিলয় দাঁতে দাঁত চেপে বলল, তুমি এতদিন কোথায় ছিলে? রফিক হাসলো। রফিক চৌধুরী বলল, তোমার জন্য অপেক্ষা করছিলাম। নিলয় এবার সরাসরি স্ক্রিনের দিকে তাকালো। তুমি কি চাও? রফিক চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, তোমাকে একটা সত্য জানাতে চাই। নিলয়ের হাত কাঁপতে লাগলো। সত্যি? রফিক মাথা ঝাঁকালো। হ্যাঁ নিলয়, তোমার বাবার মৃত্যুর পেছনের আসল সত্য। নিলয় মনিটরের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, চোখে অবিশ্বাসের ছাপ। রফিক চৌধুরী শান্ত গলায় বলল, তুমি কি কখনো জানতে চেয়েছো তোমার বাবার মৃত্যু আসলে কিভাবে হয়েছিল? নিলয়ের মুঠো শক্ত হয়ে গেল। আমি জানি সেটা একটা দুর্ঘটনা ছিল। রফিক মাথা নেড়ে বলল, না নিলয়, এটা কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যা। নিলয়ের নিঃশ্বাস ভারী হয়ে এলো। তুমি কি বলছো এসব? রফিক একটু সামনে ঝুঁকে বলল, তোমার বাবা কর্নেল রাশিদ শুধুমাত্র সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন না, তিনি এমন কিছু জানতেন যা অনেকের জন্য বিপজ্জনক ছিল। তিনি এমন কিছু তথ্যের কাছে পৌঁছে গিয়েছিলেন যা প্রকাশ হয়ে গেলে দেশের অনেক ক্ষমতাশালী মানুষের পর্দা ফাঁস হয়ে যেত। নিলয়ের কপালে ঘাম জমতে লাগলো। তুমি কি বলতে চাও আমার বাবাকে খুন করা হয়েছে? রফিক গভীর শ্বাস নিল। ঠিক তাই, এবং যে ব্যক্তি হত্যার নির্দেশ দিয়েছিল সে একসময় তোমার বাবার খুব কাছের ছিল। যিনি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল এবার ধীরে ধীরে বলল, কে সে ব্যক্তি? রফিক কিছুক্ষণ চুপ থেকে বলল, রাজীবের বাবা। নীলার দৃষ্টিতে বিদ্যুৎ খেলে গেল। কি? রাজীবের বাবা? রফিক মাথা ছাকালো। তোমার বাবা যখন জানতে পারে দেশের প্রতিরক্ষা খাতে বড় একটা দুর্নীতি চলছে, তখন তিনি সেটা থামানোর চেষ্টা করেন। কিন্তু যে মুহূর্তে তিনি সত্যের খুব কাছে পৌঁছে যান, তখনই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নীলাই ধীরে ধীরে বসে পড়ল। এর মানে রাজীব সব জানতো? রফিক একটু হাসলো। রাজীব শুধু জানতো না, বরং সে তোমাকে শেষ করে দেওয়ার জন্য তৈরি হয়েছিল, কারণ তার বাবার গোপন তথ্যগুলো একমাত্র তুমিই বের করতে পারতে।
নীলয়ের মুখ শক্ত হয়ে গেল। তাহলে তুমি এতদিন ধরে আমাকে কেন সাহায্য করছিলে? রফিক গভীরভাবে নীলয়ের দিকে তাকালো। কারণ আমি চাই তুমি তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ নাও। নীলার চোখে আগুন জ্বলে উঠল, তার পুরো জীবন বদলে যাচ্ছিল। এবার সে জানতো আসল শত্রুকে, এবার সে জানতো তাকে কি করতে হবে। নীলাই চুপচাপ বসে রইল, মাথার ভেতরে যেন একের পর এক বিস্ফোরণ ঘটছে। এতদিন ধরে সে যা সত্য ভেবেছিল তা আসলে ছিল একটা মিথ্যের জাল। তার বাবার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, ছিল খুন। রফিক স্ক্রিনের ওপানে থেকে বলল, তোমার এখন কি করার ইচ্ছে? নীলাই ধীরে ধীরে মাথা তুলল, চোখে ছিল এক অদ্ভুত আগুন। প্রতিশোধ নেব। রফিক একটু হেসে বলল, ভালো সিদ্ধান্ত। তবে প্রতিশোধ শুধু রাগের বশে নিলে চলে না, এটা নিতে হয় পরিকল্পনা করে আর বুঝে শুনে। নীলয় কিছু বলল না, শুধু গভীরভাবে চিন্তা করতে লাগলো। জিনিয়া এতক্ষণ চুপ ছিল, এবার সে ধীরে ধীরে বলল, নীলা, তুমি কি নিশ্চিত যে এটাই সঠিক পথ? নীলয় তার দিকে তাকালো। তুমি কি মনে করো আমি এখনো পিছু হাঁটার কথা ভাবতে পারি? জিনিয়া দীর্ঘশ্বাস ফেলল। আমি শুধু চাই তুমি বেঁচে থাকো। নীলয় একটু হাসল। বেঁচে থাকার জন্যই তো লড়াই করব। রফিক এবার বলল, আমার কাছে সব প্রমাণ আছে। রাজীবের বাবা কিভাবে কর্নেল রাশেদকে সরিয়ে দিয়েছিল, কারাইতে জড়িত ছিল, সবকিছু। তবে এই প্রমাণ কাজে লাগাতে হলে তোমাকে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছতে হবে। নীলয় বলল। কোথায় যেতে হবে? রফিক একটু থামল, তারপর বলল, তোমাকে যেতে হবে ডেডকোড ফাইলের কাছে। নীলয় কপাল কুঁচকাল। ডেড কোড? রফিক মাথা নেড়ে বলল, এটা এমন এক ফাইল যেখানে দেশের সবচেয়ে বড় দুর্নীতির তথ্য লুকিয়ে রাখা হয়েছে। তোমার বাবা এই ফাইলের অস্তিত্ব জানতে পেরেছিলেন, আর সেটাই তার মৃত্যুর কারণ হয়েছিল। নীলয় উঠে দাঁড়ালো। এই ফাইল কোথায়? রফিক মৃদু হাসল। সেটা জানতে হলে তোমাকে একটু ঝুঁকি নিতে হবে, কারণ এই ফাইল এখন যেখানে আছে সেটা তোমার শত্রুর ঘাঁটি। নীলয়ের হাত মুষ্টিবদ্ধ হলো। রফিক বলল, তাহলে প্রস্তুতি নাও, কারণ এবার শুরু হবে আসল খেলা। এরপর রফিক অফলাইন হয়ে গেল। রাত গভীর। নীলয় একা একা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। তার চোখে ঝলসে ওঠা শহরের আলো, কিন্তু মন জুড়ে এক গভীর অন্ধকার। জিনিয়া ধীর পায়ে এসে পাশে দাঁড়ালো। কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলল, এত চিন্তা করছো কেন? সব ঠিক হয়ে যাবে। নীলয় একটু হাসলো, তবু তার চোখের গাঢ় বিষণ্ণতা লুকানো রইল না। সবকিছু এত জটিল হয়ে যাচ্ছে জানো, কারো উপর বিশ্বাস রাখার মতো জায়গা আর নেই। জিনিয়া নরম গলায় বলল, সবাই কি অবিশ্বাসের যোগ্য? নীলয় চুপ। জিনিয়া ধীরে ধীরে তার দিকে ঘুরে দাঁড়ালো। তুমি কি আমাকে বিশ্বাস করো না? নীলয় এবার গভীর দৃষ্টিতে জিনিয়ার চোখের দিকে তাকালো। তার চোখে ছিল একরকম টান, যেন কোনো এক অজানা আকর্ষণ। তোমাকে আমি বিশ্বাস করতে চাই জিনিয়া, নীলয় মৃদু স্বরে বলল। কিন্তু আমি জানি না সত্যিকারের ভালোবাসা কাকে বলে। জিনিয়া একটু হেসে বলল, তোমাকে কি শিখাবো আমি? নীলয় চমকে তাকালো। জিনিয়া ধীরে ধীরে তার হাত ধরল। নরম পরশে নীলয়ের সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। জিনিয়া ফিসফিস করে বলল, ভালোবাসা মানে বিশ্বাস, অনুভূতি, যে সারা জীবন পাশে থাকে কোনো স্বার্থ ছাড়াই, শুধু তোমার জন্য। সেটাই ভালোবাসা। নীলয় কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর ধীরে ধীরে জিনিয়ার দিকে ঝুঁকল। তাহলে কি তুমি কি আমার পাশে থাকবে? জিনিয়ার চোখে অদ্ভুত এক আলো জ্বলল। চিরকাল তোমার পাশে থাকবো নীলা। নীলয় ধীরে ধীরে হাত বাড়িয়ে জিনিয়ার গাল স্পর্শ করল। জিনিয়ার চোখ বন্ধ হয়ে এলো। নীলয়ের স্পর্শে জিনিয়ার সারা শরীরে শিহরণ বয়ে গেল, যেন সে অনুভব করতে যায় নীলয়ের স্পর্শের প্রতিটা কণা। তাদের মাঝে দূরত্বটা রইল না। হালকা বাতাসে জিনিয়ার চুল উড়ে এসে নীলয়ের গালে লেগে গেল। নীলয় চোখ বন্ধ করল। গভীর এক প্রশান্তি তার মধ্যে ভর করল। এতদিন ধরে সে কেবল প্রতিশোধের আগুনে জ্বলছিল, কিন্তু আজ এই মুহূর্তে সে প্রথমবারের মতো বুঝল তার জীবনে শুধু প্রতিশোধের জন্য নয়, ভালোবাসার জন্যও আছে। তারপর দুজন পাশাপাশি বসলো। বাতাস নীলয়ের চুলে এলোমেলো করে দিচ্ছিল। কয়েক মুহূর্ত আগেও সে অতীতের সেই দিনগুলো মনে করছিল, যখন জিনিয়া তাকে অপমান করত, উপহাস করত, তাকে খ্যাত বলে তাচ্ছিল্য করত। কিন্তু আজ সেই নীলয় বদলে গেছে। এখন সে অবহেলিত ছেলেটি নয়। পাশে দাঁড়িয়ে থাকা জিনিয়া একটু অন্যমনস্ক ছিল। সে জানে নীলয় কি ভাবছে। হঠাৎ নীলার ভেতরটা কেমন যেন শক্ত হয়ে গেল। সে ধীরে ধীরে বলল,
তুমি কি কখনো ভাবতে পেরেছিলে আমি একদিন এখানে এসে দাঁড়াবো? জিনিয়া একটু চমকে তাকালো। মানে? নিলয় মৃদু হাসলো, তবে সে হাসির ভেতর চাপা তীব্রতা লুকানো ছিল। আগে আমাকে দেখে তুমি হাসতে, আমাকে অপমান করতে, আমাকে অবহেলা করতে, আর আজ তুমি আমার পাশে বসে আছো। সময় কত বদলে গেছে, তাই না? জিনিয়া একটু চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, তুমি কি এখনো সেই সব কিছু কথা মনে করো? নিলয় গভীর দৃষ্টিতে তাকালো। আমি জানি না। জিনিয়া দীর্ঘশ্বাস ফেলল। আমি তখন বোঝার মতো যথেষ্ট পরিণত ছিলাম না নিলয়। আমার বন্ধুরা যেমন ছিল আমিও তেমন হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন নিলয় অপেক্ষা করলো। জিনিয়া নিচু স্বরে বলল, এখন আমি বুঝতে পারি আমি ভুল করেছিলাম। নিলয় কিছু বলল না, সে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকলো, যেন তার অতীত আর বর্তমানের মাঝখানে এক অদৃশ্য সেতু তৈরি হয়েছে। তবে সে জানে সামনে একটা বড় যুদ্ধ অপেক্ষা করছে, একটা যুদ্ধ যেখানে প্রতিশোধ, রহস্য আর ভালোবাসা সব একসঙ্গে জড়িয়ে আছে। নিলয় গভীর রাতেও ঘুমোতে পারেনি, তার মাথার ভেতরে যেন হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রফিক যে তথ্যগুলো দিয়েছে সেগুলো বিশ্লেষণ করলেই বোঝা যায় সে একটা বিশাল ফাঁদে আটকে আছে। রাজীব আর তার বাবার তৈরি করা ষড়যন্ত্রের জাল এতটাই শক্তিশালী যে ভুল পদক্ষেপ মানেই মৃত্যু। জিনিয়া তার পাশে বসেছিল। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর সে বলল, তুমি কি নিশ্চিত যে এটার পেছনে যাবে? নিলয় চোখ বন্ধ করলো, তার কণ্ঠস্বর একরকম দৃঢ়তা। আমি এতদূর এসে পিছু হাঁটতে পারি না। জিনিয়া কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু স্বরে বলল, তাহলে আমিও তোমার সঙ্গে থাকবো। নিলয় একটু হাসলো, কিন্তু সে হাসির মধ্যে এক ধরনের বেদনা ছিল। এটা আমার লড়াই জিনিয়া, তোমাকে এতে থামতে চাই না। জিনিয়া এবার চোখ সরাসরি নিলয়ের চোখে রাখলো। মনে করো না আমি দুর্বল, আমি তোমাকে একা ছাড়তে পারবো না। নিলয় একটু চুপ করে থাকলো, তারপর মাথা ঝাঁকালো। ঠিক আছে, তাহলে একসঙ্গে এগোবো। পরদিন সকালে নিলয় রফিকের পাঠানো ফাইলগুলো খতিয়ে দেখতে বসলো। সেখানে কর্নেল রাশিদের মৃত্যুর সমস্ত তথ্য ছিল, তার শেষ মুহূর্তে রেকর্ডিং, কল রেকর্ড, ব্যাংক ট্রানজ্যাকশন, এমনকি কিছু গোপন মেসেজও। নিলয় বুঝতে পারলো তার বাবার মৃত্যুর পেছনে শুধু রাজীবের বাবাই নয়, আরও কেউ ছিল। এদিকে রাজীবও যে বসেনি সেটা নিলয় ভালোই জানে। তার টেকনিশিয়ানরা নিশ্চয়ই এখানে নিলয়কে এখন খুঁজে বের করার চেষ্টা করছে। হঠাৎ নিলয়ের ফোন বেজে উঠল। স্ক্রিনে একটা অচেনা নাম ভেসে উঠল, জাফর। নিলয় ফোন ধরতে ওপাশ থেকে গভীর কণ্ঠে একজন বলল, যদি বাঁচতে চাও তাহলে আজ রাতে শহর ছেড়ে পালিয়ে যাও। নিলয় চোখ কুচকাল। তুমি কি? ওপাশ থেকে সে কণ্ঠ আরো নিচু হয়ে বলল, আমি তোমার শত্রু নই, কিন্তু তুমি যা করতে চলেছো এটা করলে তুমি বাঁচবে না। নিলয় একটু হেসে পড়ল। আমি কি কখনোই নিরাপদ ছিলাম? ফোনের ওপাশে কিছুক্ষণ নীরবতা, তারপর কল কেটে গেল। নিলয় ফোনটা নামিয়ে রাখলো। আজ রাতে কিছু একটা ঘটতে চলেছে, সেটা সে স্পষ্টই বুঝতে পারছে। নিলয় ফোনটা রেখে চুপচাপ বসে রইল আর ভাবতে লাগলো, জাফরকে? তার পরিচয় কি? কিসের ইঙ্গিত দিতে চাইলো সে? জিনিয়া তার মুখের দিকে তাকিয়ে বলল, কার ফোন ছিল? নিলয় ধীর কণ্ঠে উত্তর দিল, কেউ একজন সতর্ক করলো, আজ রাতের মধ্যে শহর ছাড়তে বললো। তুমি কি তাই করবে? নিলয় মৃদু হাসল। আমি কি কখনো পালিয়ে গেছি? পালানোর লোক আমি না, সত্যর উদ্ঘাটন ঘটাবই। জিনিয়া দীর্ঘশ্বাস ফেলল। আমি জানতাম তুমি এটাই বলবে, কিন্তু আমরা কি করব এখন? নিলয় চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবল। রাজীব আমাদের ধরার জন্য কিছু একটা করবে, আমি নিশ্চিত সে জানে আমি কোথায় আছি। জিনিয়া চিন্তিত কণ্ঠে বলল, তাহলে আমাদের কি জায়গা বদল করা উচিত? এখন না, এখন পালালে সে বুঝে যাবে আমরা দুর্বল। বরং আমি চাই ও নিজেই ধরা দেখ। জিনিয়া কিছু বলল না। নিলয়ের বুদ্ধি সে আগেও দেখেছে, কিন্তু এবার পরিস্থিতি ভয়ানক। রাত বাড়তে নিলয় তার ল্যাপটপ খুলে বসলো। কয়েকটা নিরাপত্তা ক্যামেরার ফিড হ্যাক করলো সে, যাতে বাইরে কি হচ্ছে তা বোঝা যায়। ঠিক তখনই বাইরে কয়েকটা গাড়ির শব্দ শোনা গেল। নিলয় ঠান্ডা গলায় বলল, তারা চলে এসেছে। জিনিয়া জানলার পর্দা সরিয়ে দেখলো 4-5টা কালো রঙের গাড়ি নিচে দাঁড়িয়ে আছে। কয়েকজন অস্ত্রধারী লোক গাড়ি থেকে নামছে। এখন কি করব? জিনিয়ার কণ্ঠ উদ্বেগ। নিলয় শান্তভাবে ল্যাপটপ বন্ধ করলো। খেলা শুরু হয়ে গেছে, এবার দেখি রাজীবের লোকেরা কত চালাক। একটা পরিকল্পনা তার মাথায় ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। নিলয় দ্রুত ঘরের লাইট নিভিয়ে দিল। পুরো জায়গাটা এক মুহূর্তে অন্ধকারে ঢেকে গেল। সে জানলার পাশ থেকে নিচে তাকিয়ে দেখলো রাজীবের লোকেরা চারদিক থেকে ঘিরে ফেলেছে। কিছু লোক হাতে অস্ত্র নিয়ে ধীরে ধীরে বিল্ডিং এর দিকে এগোচ্ছে, আর বাকিরা গেটের কাছে দাঁড়িয়ে সতর্ক দৃষ্টি রাখছে।
চিনিয়া ফিসফিস করে বলল, আমরা কি লড়াই করব না পালিয়ে যাব? নিলয় এক মুহূর্ত চুপ করে থাকলো, তারপর নিচু স্বরে বলল, এটা পালানোর সময় নয়। রাজীব ভাবছে আমরা খুনটাসা হয়ে গেছি, আবার ওকে ভুল প্রমাণ করার সময় এসেছে। সে তার ব্যাগ থেকে ছোট্ট একটা ডিভাইস বের করলো। এটা একটি ইলেকট্রোম্যাগনেটিক পালস ডিভাইস। চারপাশের সব ইলেকট্রনিক ডিভাইস সাময়িকভাবে অচল করে দিতে পারে। নিলয় জানলার নিচে একটা ছোট্ট ড্রোন ছেড়ে দিল, যা আস্তে আস্তে নিচে নেমে রাজীবের লোকদের ঠিক মাঝখানে গিয়ে থামলো। তারা ব্যাপারটা বুঝে ওঠার আগে নিলয় ডিভাইসটা অ্যাক্টিভ করলো। এক ঝলক তীব্র আলো জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে রাজীবের লোকেদের হাতে থাকা কমিউনিকেশন ডিভাইস, গাড়ির ইঞ্জিন এবং কিছু অস্ত্র মুহূর্তের মধ্যে কার্যকর হয়ে গেল। এক গার্ড চিৎকার করে উঠল। কি হচ্ছে? আরেকজন আতঙ্কিত গলায় বলল, আমাদের ওয়াকিট কি কাজ করছে না? নিলয় ঠান্ডা গলায় বলল। এবার পাল্টা আকাদের সময়। সে দ্রুত জানলা দিয়ে নিচে নামলো, চিনিয়াও তার পেছনে। নিলয় নিঃশব্দে এগিয়ে গিয়ে প্রথম পাহারাদারকে এক ঘুষিতে কাবু করে দিল। অন্যজন কিছু বুঝে ওঠার আগে চিনিয়া তার মাথায় একটা কাঠের ব্যাট দিয়ে আঘাত করলো। দুজন নিচে লুটিয়ে পড়তে নিলয় এগিয়ে গিয়ে অস্ত্র তুলে নিল। রাজীবের লোকেরা তখনও বিভ্রান্ত, কেউ বুঝতে পারছে না ঠিক কি করছে। তবে নিলয় জানে এটা কেবল শুরু, কারণ সে নিশ্চিত রাজীব নিজেও এখানে আছে এবং এই রাতের শেষে কেউ একজন হয়তো আর বেঁচে থাকবে না। নিলয় সতর্কভাবে রাজীবের লোকদের পর্যবেক্ষণ করছিল। তাদের চোখে ভয় ও বিভ্রান্তি স্পষ্ট ছিল। ইএমপি ডিভাইসের আঘাতে তাদের অস্ত্র-শস্ত্র অকার্যকর হয়ে উঠেছে, কিন্তু তবুও তারা সশস্ত্র অবস্থায় দাঁড়িয়ে আছে। ঠিক তখনই অন্ধকারের মধ্য থেকে রাজীবের কণ্ঠ ভেসে এলো। নীলা, তুমি নিজেকে খুব চালাক ভাবো, তাই না? নিলয় ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। তুই যা ভাবিস তাতে আমার কিছু যায় আসে না রাজীব। তুই তো জানিস এই নাটকের আজ তোর ইতি টানতে এসেছি। রাজীব হেসে উঠল, কিন্তু সে হাসির মধ্যে একরকম পাগলামি লুকিয়েছিল। তুই কি মনে করিস আমি এত সহজে হেরে যাবো? তুই জানিস না আমি আসলে কে। নিলয়ের মুখে ঠান্ডা হাসি ফুটে উঠল। আমি জানি তুই কে রাজীব, আর শুধু আমি নয়, আজ এই পুরো দেশের মানুষ জানবে তোর আসল পরিচয়। তার কথার সঙ্গে সঙ্গে একটা বিশাল স্ক্রিন বিল্ডিং এর সামনে জ্বলে উঠল। সেখানে লাইভ ব্রডকাস্ট হচ্ছিল। রাজীব ও তার বাবার সমস্ত অবৈধ লেনদেন, খুনের পরিকল্পনা, এমনকি কর্নেল রাশিদকে হত্যা রাজির ক্লিপও সেখানে বাজছিল। রাজীব হকচকিয়ে গেল। তার লোকেরাও হতবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল। এটা কিভাবে সম্ভব? রাজীব চিৎকার করে উঠল। নিলয় ধীর কণ্ঠে বলল, তুই বলে গিয়েছিলি আমি কে? আমি হলাম হ্যাকার কে। এবার রাজীবের হাতে থাকা বন্দুক কাঁপতে লাগলো। সে বুঝতে পারছিল তার শেষ সময় ঘনিয়ে এসেছে। ঠিক তখনই পুলিশদের সাইরেন শোনা গেল। রাজীবের লোকেরা পালানোর চেষ্টা করলো, কিন্তু চারদিক থেকে পুলিশ এসে তাদের ঘিরে ফেললো। রাজীব শেষ চেষ্টা হিসেবে বন্দুক তুলল, কিন্তু নিলয় তার আগেই সামনে গিয়ে এক ঘুষিতে তাকে ফেলে দিল। পুলিশ দ্রুত তাকে ধরে ফেললো। সেখানে দাঁড়িয়ে থাকা রফিক চৌধুরী এবার ধীরে ধীরে সামনে এগিয়ে গেল। আমি জানতাম এটা একদিন হবেই নিলয়। নিলয় ঠান্ডা চোখে তার দিকে তাকালো। তুমি কি সত্যি চাইতে এটা হোক, নাকি তোমারও অন্য কোনো পরিকল্পনা ছিল? রফিক একটু হেসে বলল, আমি চাইছিলাম রাজীব শেষ হোক, কিন্তু আমি চাইনি তুমি এভাবে সামনে চলে আসো। নিলয় বুঝতে পারলো রফিক চৌধুরী পুরো সময়টাই তার নিজের খেলা খেলছিল। নিলয় জিজ্ঞেস করলো, তুমি কি সত্যি আমার বাবার বন্ধু ছিলে? রফিক কিছু বলল না, শুধু একবার মাথায় ঝাঁকালো, তারপর ধীরে ধীরে ভিড়ের মধ্যে মিশে গেল। নিলয় আর তাকে ডাকলো না। এই লড়াই শেষ, কিন্তু সে জানে এই সমাজে অন্য রাজীবেরা আবার মাথা তুলবে। কিন্তু সে এখন ভয় পায় না, কারণ সে হ্যাকার কিং। তার পাশে এসে দাঁড়ালো চিনিয়া। সব শেষ। নিলয় তাকিয়ে দেখলো রাজীবকে হাত করা পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সে একটু হাসলো। হ্যাঁ, সব শেষ। চিনিয়া একটু হাসলো, তারপর নিলয়ের হাতটা শক্ত করে ধরলো। এর লড়াই শেষ, কিন্তু তাদের নতুন জীবন এখনো শুরু হয়নি। নতুন সূর্যের আলোয় একসঙ্গে হাঁটতে হাঁটতে নিলয় মনে মনে বলল, শেষ থেকে শুরু হয় নতুন গল্প। রাতের আকাশ ঝলমলে তারায় ভরা। নিলয় আর জিনিয়া ছাদের এক্ষুনি দাঁড়িয়ে আছে। নিচে শহর আলোয় মেলায় ঝলমল করছে, কিন্তু তাদের দুজনের দৃষ্টি কেবল একে অপরের দিকে। জিনিয়া ধীরে ধীরে বলল, তুমি জানো, যখন প্রথমবার তোমাকে দেখেছিলাম তখন ভাবিনি যে একদিন এমন হবে। নিলয় মৃদু হাসল। কি ভাবতে? ভাবতাম তুমি একটা সাধারণ ছেলে, যে হয়তো বেশি কিছু করতে পারবে না। নিলয় ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তাহলে এখন? জিনিয়া নিলয়ের চোখের দিকে তাকিয়ে বলল, এখন বুঝতে পেরেছি তুমি সাধারণ নও,
তুমি অসাধারণ। নিলয় এক ধাপ এগিয়ে এলো। তাদের মধ্যে এখন মাত্র কয়েক ইঞ্চির দূরত্ব। বাতাসে একরকম মিষ্টি উত্তেজনা। জিনিয়া নিঃশ্বাস বন্ধ করে তার দিকে তাকিয়ে রইল। নিলয়ের হাত আস্তে আস্তে জিনিয়ার কোমরে চলে গেল। তুমি কি জানো, তুমি যখন আমাকে অপমান করতে, অবহেলা করতে, তখন আমি তোমাকে ভালোবাসতাম। জিনিয়ার চোখে জল এসে গেল। সে ধীরে ধীরে বলল, আমি জানতাম না নিলয়, যদি জানতাম তাহলে হয়তো। নিলয় তাকে থামিয়ে দিল। কোনো যদি নেই, কেবল এখন আছে। সে ধীরে ধীরে মাথা নিচু করলো আর চিনিয়া চোখ বন্ধ করলো। নীলার ঠোঁট নরম ভাবে নিয়ে চিনিয়ার ঠোঁটের উপর পড়লো। সে চুম্বন ছিল গভীর, আবেগময় অতীতের সব কষ্ট মুছে দিয়ে নতুন এক ভালোবাসার জন্ম দেওয়া এক চুম্বন। নীলয় তার হাত শক্ত করে ধরলো, যেন আর কখনো তাকে হারাতে না হয়। এভাবে কতক্ষণ কেটে গেল কেউ জানে না, শুধু তারা দুজন জানে এই মুহূর্তটাই তাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। চিনিয়া নীলয়কে আস্তে করে বলল, তুমি এত চুপচাপ থাকো কেন? নীলয় একটু হাসলো, তারপর বলল, সবকিছু শেষ হয়ে গেল, মনে হচ্ছে এখন একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি। জিনিয়া তার দিকে ঘুরে তাকালো। কিন্তু তুমি কি জানো, তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি নিলয়, সব সময়। নীলয় তাকিয়ে দেখলো জিনিয়ার চোখে একরকম উষ্ণতা খেলা করছে। শাস্তি করে হাত বাড়িয়ে তার চুলের একটা অংশ সরিয়ে দিল। নীলয় ফিসফিস করে বলল, তোমার প্রতি আমার ভালোবাসা কখনো বলা হয়নি, তাই না? জিনিয়া মৃদু হেসে বলল, তুমি যা করেছো তাতেই বোঝা যায় তুমি আমাকে কতটা ভালোবাসো। নীলয় ধীরে ধীরে এগিয়ে এলো, দুহাত দিয়ে জিনিয়ার মুখটা ছুঁয়ে দেখলো, যেন এটা কোনো স্বপ্ন। তারপর আস্তে করে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে জিনিয়ার কপালে একটা চুমু দিল। জিনিয়া শিউরে উঠলো, তারপর নিজে আরো কাছে এলো, দুহাতে নীলয়ের মুখটা ধরলো। জিনিয়া বলল, আমি চাই এই মুহূর্তটা কখনো শেষ না হোক। নীলয় মৃদু হাসলো, তারপর আস্তে করে তার ঠোঁট ছুঁয়ে দিল জিনিয়া ঠোঁটে। কোনো তাড়াহুড়ো ছিল না, কোনো দ্বিধা ছিল না, শুধু ছিল নিখুঁত ভালোবাসার অনুভূতি। জিনিয়া তার কোলের কাছে নিজেকে আরও ঠেলে দিল। নীলয় তার কোমরে শক্ত করে হাত রাখলো, যেন তাকে কখনো হারাতে না হয়। বাতাসে শুধু তাদের হৃদয়ের স্পন্দন শোনা যাচ্ছিল। এই প্রথমবার তারা দুজনেই বুঝলো তারা একে অপরের জন্যই তৈরি এবং একসঙ্গে বাকি জীবন কাটাবে।